আজ জুনজি শিমচুংয়ের সত্যিটা জানতে পারে। তার সাথে কাটানো এক একটা মুহূর্ত সে মনে করতে পারে। সে এখন জানে তার ভালোবাসার মানুষটি কোনো সাধারণ মানুষ নয়, সে একটি জলপরী। সে হন্য হয়ে তাকে খুঁজতে থাকে। রাস্তায় যাকেই পাচ্ছে শিমচুংয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করছে তারা তাকে দেখেছে কিনা। সে তাকে খুঁজে পায় না। এক রেডিও থেকে ভেসে আসে আজকের এই রাত বছরের শেষ রাত। এই পূর্ণিমার নতুন চাঁদ পুরনো চাঁদকে খেয়ে ফেলবে। প্রাচীনকালের মানুষেরা ভাবত এই কালো পূর্ণিমা একটা অভিশাপ। উপরমহল থেকে খবর আসে ইয়াং জিয়ং সরকারি কর্মকর্তাদের কাছে বার্তা পাঠিয়েছে। এই জলপরি টাউন লিডারের উপর কালো জাদু করেছে আর টাউন লিডার একজনকে হত্যা করেছে। এসব মিথ্যা অপবাদ তার নামে দেয়া হয়েছে। আর প্রধান জলপরির উপর একটা জাল বিছিয়েছে যাতে জেলেরা তাকে ধরে মেরে ফেলতে পারে। এসব শুনে টাউন লিডার রেগে প্রধানের গলায় তার তরোয়াল তাক করে। একই রকম ঘটনাগুলো প্রধান তার স্বপ্নে দেখতে পায় আর সে ভয় পেয়ে যায়। রুমের জানালা খুলে চাঁদের দিকে তার চোখ পড়তেই সেই অতীতের সমস্ত কালো স্মৃতি তার মনে পড়ে যায়। জলপরি শিমচং তার সমস্ত ড্রেসগুলো নিয়ে মলে আসে। সে এগুলোকে রিফান্ড করতে বলে। জুনজে বাড়ি ফিরে এলেও তাকে বাড়িতে দেখতে পায় না। নামদো বলে চং তো সবকিছু তার সাথে নিয়ে গেছে। কেন? হয়তো সে বাড়ি ভাড়া করে থাকবে কোথাও, টাকার প্রয়োজন তাই। আরে ও বাড়ি ভাড়া করে থাকতে যাবে কেন? এটাই তো ওর বাড়ি। জুনজে তেইহিকে তার হ্যাকিং স্কিল কাজে লাগিয়ে সমস্ত জায়গাতে দেখতে বলে। চং মলের ভিতর একটা দোলনার আর্কিটেক্ট দেখে সেটাতে উঠে দোলতে থাকে। এমন সময় চেহিয়ন তাকে দেখতে পায়। ম্যানেজার বলে এখানে তো দোলা নিষেধ। সে তাকে মানা করতে যেতে চাইলে চেহিয়ন বলে আরে থাক না, মল তো বন্ধ হওয়ার সময় হয়ে এসেছে আর এখন কোনো কাস্টমারও নেই। সে একটু দোল খাচ্ছে, খাক। চেহিয়ন এক অবাক চাহনিতে তাকে দেখতে থাকে। জুনজে চং এর বলা প্রতিটা কথা স্মরণ করে সে তাকে অনেক মনে করতে থাকে। এদিকে চংও জুনজের কথা ভেবে আনমনে হাঁটতে থাকে। হুট করেই সে চিহিয়নকে দেখে বলে আরে জুনজের ফ্যামিলি। চিহিয়ন বলে ম্যাডাম আপনি চাইলে আমাকে চিহিয়ন বলে ডাকতে পারেন। এবার সে জানতে চায় চং কোথায় থাকে। চং বলে আমি জুনজের সাথে থাকি। তোমরা একসাথে থাকো? না, আমি উপরের রুমে থাকি, জুনজের নিচের রুমে। জুনজে বাড়ির মালিক। আচ্ছা তোমার সাথে তাকে তো দেখছি না, তুমি কি একা এসেছো? আচ্ছা চং তুমি চাইলে আমি তোমাকে বাড়ি ড্রপ করে দেব। চং বলে না, তুমি কি আমাকে সেই পুরনো জায়গাতে নিয়ে যেতে পারবে যেখানে সর্বহারা মানুষগুলো থাকে? চিহিয়ন তার কথা মতো তাকে এখানে নিয়ে আসে। চং ভুলে ছেলেদের কেবিনে চলে যেতে লাগলে চিহিয়ন তাকে মহিলাদের কেবিন দেখিয়ে দেয়। চং তাদেরকে সরি বলে সে ভেতরে চলে আসে। মানুষদেরকে দেখে দেখে সেও তার মোবাইল আর ব্যাগটা একটা ড্রয়ারে রেখে দেয়। কিন্তু স্কুলের কিছু স্টুডেন্টরা এটা দেখে নেয়। বাড়িতে তারা তিনজন মিলে সিসি ক্যামেরার সব জায়গাতে চংকে খোঁজার চেষ্টা করছে, তবে তারা কোনোভাবেই চংকে কোথাও দেখতে পারছে না। নামদো আর তেহি ঘুমিয়ে গেলেও জুনজে সারা রাত জেগে তাকে খুঁজতে থাকে। পরদিন সকালে চংয়ের খোঁজ জানার জন্য সে তার ভিখারি বন্ধুটির সাথে এসে দেখা করে। এখান থেকেও সে কিছু জানতে পারে না। পরবর্তীতে শিমচং এর লোকেশন ট্র্যাক করলে মোবাইল বন্ধ থাকায় এটাও সম্ভব হয় না। এবার স্কুলের মেয়েগুলো চংয়ের ব্যাগটা চুরি করে সমস্ত টাকা আর দামি ফোন দেখে তারা সবকিছু লুটে নেয়। মোবাইলটা চালু হওয়ায় জুনজের কাছে নোটিফিকেশন আসে। সে দ্রুত চলে আসে। এদিকে তারা টাকাগুলো ভাগাভাগি করছিল। একজনের হাতে সে চংয়ের ফোন দেখতে পায়। সে ফোনটা নিয়ে জিজ্ঞেস করে আমার গার্লফ্রেন্ড কোথায়? আচ্ছা শোনো, তোমরা টাকাগুলো রেখে দাও, শুধু এটা বলে দাও তোমরা কোথা থেকে এসব কিছু নিয়েছো। টাকার লোভে একটা মেয়ে লোকেশন বলে দেয়। এরপর সে টাকাগুলো নিয়ে নেয়। আরে তোমরা কি ভেবেছো আমি তোমাদের থেকেও বড় চিটার? চিহিয়ন চংকে দেখতে আসে, বলে আমার তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল আর এমনিতেও আজ আমার ছুটি, তাই তোমায় দেখতে এসেছি। এমন সময় জুনজে চলে আসে। সে চংকে দেখতে পেয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে। তুমি বাড়ি ছেড়ে এখানে কেন এসেছো? তুমি জানো আমি তোমায় নিয়ে কতটা চিন্তিত ছিলাম, কত জায়গায় তোমায় খুঁজেছি। আর এই জায়গাটা তুমি কিভাবে চেনো? এখানে তুমি কিভাবে এসেছো? চং বলে চিহিয়ন নিয়ে এসেছে। জুনজে তাকে দেখতে পেয়ে অবাক হয়। আরে তুমি এখানে কি করছো?
জিহিয়ন তাকে সবকিছু খুলে বলে, এবার আমি চলে এসেছি, তুমি চাইলে চলে যেতে পারো। জুনজে চংকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ, আমি ডিম খেয়েছি। আর কিছু খেতে চাও? না। মনে মনে বলে, আমি রাইস, কেক, স্ট্রবেরি ফ্লেভার আইসক্রিম, ম্যানল ফ্লেভার আইসক্রিম, রোল, স্যান্ডউইচ, সি ফুড, স্পাইসি নুডলস, আরো কত কিছু খেতে চাই। তার মনের এই সমস্ত কথাগুলো শুনে ঝুঞ্জের হাসি পায়। পরে মজা করে বলে, ওহ বুঝতে পেরেছি, তোমার মনে হয় একদমই খিদে নেই। আমি আরো ভেবেছিলাম তুমি বাড়িতে যাবে, তোমার পছন্দের গ্রিল বানিয়েছি। চং মনে মনে বলে, নিশ্চয়ই গ্রিলটা খুব মজা হয়েছে। ঝুঞ্জে এই কথা শুনে আবার বলে, জানো গ্রিলটা এতটাই নরম হয়েছে যে মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। সে চাচ্ছিল খাবারের লোভ দেখিয়েও যদি তাকে নিয়ে যাওয়া যায়। আচ্ছা তুমি কি বাড়ি যেতে চাও? না। কেন? মনে মনে বলে, কারণ তুমি একটা প্রতারক। এতে জুনজের খুব খারাপ লাগে। সে উঠে চলে যায়। বাহিরে আসতেই জিহিয়ন বলে, জুনজে বাবা অনেক অসুস্থ, তাতে আমি কি করব? এই বলে সে ফিরে যেতে চেয়েও যেতে পারে না। বলে, কেন, কি হয়েছে বাবার? বাবা এখন চোখে অনেক কম দেখে, তার শরীরের অবস্থাও খুব একটা ভালো না। তাহলে তার যত্ন নাও, তাকে বেশি কাজ করতে দিও না। সে চলে যেতে লাগলে জিহিয়ন বলে, আমার জন্মের পর আমার বাবাকে আমি দেখিনি, তাকেই বাবার মতো ভালোবেসেছি। তোমার থেকে তোমার বাবাকে কেড়ে নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তাহলে কেড়েই যখন নিয়েছো, এবার একটু ঠিকঠাক ভাবে খেয়াল রাখতে শেখো। এদিকে পুলিশ ইনভেস্টিগেশন করে 1988 সালের একটা ক্রাইম রিপোর্ট থেকে জানতে পারে মা দিয়ং এর সাথে থাকা সেই মহিলার ব্যাপারে। তার নাম ছিল কং জিহিয়ন। এই মহিলার দুটো বিয়ে হয়েছিল আর তার দুটো স্বামী মারা গিয়েছে। পরে তারা কং জিহিয়নের পুরনো ঠিকানায় আসলে জানতে পারে তার প্রথম স্বামীর চোখ নষ্ট হয়ে গিয়েছিল, পরবর্তীতে অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তবে অবাক করার বিষয় হলো তার দ্বিতীয় স্বামীর ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এসব শুনে তাদের সন্দেহটা আরো বেড়ে যায়। রাতে নামদর রুমের হিটার নষ্ট হওয়ায় সে জুনজের রুমে থাকতে আসে। এদিকে জুনজে একা একা ভাবতে থাকে সে এরকম একটা বাজে বুদ্ধি কোথায় পায়? কেউ এভাবে ঘর ছেড়ে চলে যায়? নিশ্চয়ই যেই বাস্টার্ড তাকে রামেন বানিয়ে খাইয়েছিল তার থেকে এরকম পচা বুদ্ধি সে পেয়েছে। তবে একটু ভালোভাবে ভাবতেই সে বুঝতে পারে শিমচং আসলে সবসময় তার কথাই বলতো। চিন্তা করে দেখে এতদিন সে নিজেই নিজেকে কত গালি দিয়েছে, কত খারাপ খারাপ কথা বলেছে। এসব ভেবে সে পাগলের মতো করতে থাকে। চং তাকে অনেক ভালোও বলেছে, সে তার কত প্রশংসা করেছে। এসব ভেবে তার মন ভালো হয়ে যায়, সে পাগলের মতো হাসতে থাকে। তবে এসবের নাম তো ভয় পেয়ে যায়। জুনজে তোমার ডাক্তার দেখানো উচিত। জুনজে খুশিতে চং এর সাথে দেখা করতে চলে আসে। ভেতরে এসে মানুষদেরকে মেরে মরে সে তার পাশে শুয়ে পড়ে। চং চোখ খুলেই তাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়। জুনজে তুমি জানো আমি তোমায় কত মিস করেছি। জুনজে তার মনের কথাগুলো শুনতে পেয়ে সেও আর চোখ খোলে না। রাতে তার প্রচুর ঠান্ডা লাগছে এটা বুঝতে পেরে চালাকি করে জুনজে তার গায়ের কম্বলটা চং এর উপর দিয়ে দেয়। সকালে চং প্রায় পানিতে পড়েই যাচ্ছিল, কিন্তু জুনজে এসে তাকে বাঁচিয়ে নেয়, কারণ তার পায়ে পানি স্পর্শ করলেই তার আসল রূপ ফিরে আসবে। ফিল্টার থেকে পানি নেওয়ার সময় একটা বাচ্চা পানি ফেলে দিলে সে তাকে বকা দেয়। বাচ্চারা যখন পানি দিয়ে গোলাগুলি খেলছিল তাদের কাছে এসে সে বলে, তোমরা জানো পানি কতটা ভয়ঙ্কর, এখান থেকে দূরে সরে যাও। অবশেষে সে পানির ফিল্টারটাকেই সরিয়ে ফেলে, বলে এখানে মাথা ডুবে মারা যেতে পারে মানুষ। আর পাগলামো দেখে এখানকার মানুষগুলো রীতিমতো অবাক। তারা চং এর কাছে নালিশ করে, ম্যাডাম আপনার পাগল স্বামীটাকে নিয়ে দ্রুত বাড়ি ফিরে যান, সে আমাদের সাথে আমাদের বাচ্চাদেরকেও বিরক্ত করছে, এসব আর সহ্য হচ্ছে না, প্লিজ এই পাগলটাকে নিয়ে বাড়ি চলে যান। স্কুলে আং তার মেয়েকে নিতে আসলে ইয়োনার সাথে তাদের দেখা হয়। সে ইয়োনার সাথে অনেক ভালো ব্যবহার করে। ইয়োনা চং এর সাথে দেখা করে বলে, আমাদের স্কুলে অনুষ্ঠান হবে, এবারও আমার মা আসতে পারবে না, এজন্য আমার মন খুব খারাপ, সেখানে সবার প্যারেন্টস আসবে। এবার ক্রিসমাস অনুষ্ঠান শুরু হলে ইয়োনার পরিবার হয়ে চং এখানে আসে, আর তাকে দেখে আন পুরো অবাক হয়ে যায়। এবার জুনজেও তার পুরো টিম নিয়ে চলে আসে। চংকে বলে, আচ্ছা তুমি আমাকে না বলে চলে এসেছো। তাদেরকে দেখতে পেয়ে ইয়োনা ভীষণ খুশি হয়। তারা কম্পিটিশনের জন্য তাকে অনেক উৎসাহিত করে। জুনজের উপস্থিতিতে চং মনে মনে ভীষণ খুশি হয়, আর তারা মিথ্যে একটা ফ্যামিলি সেজে অনেক সুন্দর একটা সময় কাটায়। রাতে ডিনারের সময় নামদো বলে, অনেক ভালো হয়েছে চং তুমি ফিরে এসেছো, তুমি না থাকায় আমাদের ফ্রিজটা যদিও অনেক ভরা ছিল কিন্তু আমাদের মনটা ছিল খালি। একটা জিনিস দেখলে কিছু কিছু মিথ্যে মানুষকে কত আনন্দ দিতে পারে। তোমাদের এই একটু অভিনয়ের জন্য আজকে মেয়েটা কতটা খুশি ছিল। চং বলে, জুনজে তুমি আমায় প্রমিস করো
তুমি কখনো এমন মিথ্যে বলবে না যেটা মানুষকে কষ্ট দেয়। সে তাকে প্রতিশ্রুতি দেয়। আর এটা দেখে নামদো আর তেইহি অবাক হয়ে যায়। জুনজে চংকে নিয়ে একটা সুন্দর জায়গাতে আসে আর বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। আর এই একই জায়গাতে পুলিশরা এসেছে মা দিয়ংকে ধরার জন্য, কারণ তারা জানতে পেরেছে মা দিয়ং আজ এখানে আসবে। জুনজে শিমচং এর জন্য তার পছন্দের অক্টোপাসটি নিয়ে এসেছে। ডিটেকটিভ হং জুনজেকে খুঁজছিল তার স্ক্যাম কেসের জন্য। এবার সে তাকে দেখতে পেরে পুলিশ জুনজেকে অ্যারেস্ট করে ফেলে। এদিকে চং জুনজের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। এমন সময় এখানে একটা ট্যাক্সি চলে আসে আর দূর থেকে সে চং এর দিকে তাকিয়ে থাকে। আর এই ড্রাইভার আর কেউ নয়, এটা হলো মা দিয়ং। জুনজেকে গ্রেফতার করে নেয়। শিমচং জুনজে আসবে বলে সে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মা দিয়ং এখানে আসে আর সে দূর থেকে শিমচংকেই দেখছে। শিমচং দেখতে পায় সেই বেবি অক্টোপাসটি রাস্তায় পড়ে আছে। সে মনে মনে বলে, জুনজে তুমি কোথায়? শিমচং তাকে কল করে, কিন্তু তার হাতে হ্যান্ডকার্ভ ছিল। সে ডিটেকটিভ হংকে বলে তার ফোনটা রিসিভ করতে। জুনজে বলে, আমার গার্লফ্রেন্ড একা দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে, আমি জাস্ট তাকে বাড়ি চলে যেতে বলবো। তোমার গার্লফ্রেন্ড তোমার দেখা না পেয়ে সে একাই বাড়ি চলে যাবে। হং এর পার্টনার বলে, এখানে তো মা দিয়ং এর আসার কথা ছিল আর আমরা তো তাকে ধরতে এসেছিলাম, তাহলে কি তাকে ধরবো না? জুনজে এই কথাটা শুনতেই একদম চমকে যায়। মা দিয়ং এখানে এসেছে, এর মানে সে আমার পিছু করছে। সে কেন তোমার পিছু করতে যাবে? তোমার সাথে তার আবার কিসের শত্রুতা সেটা তো আমিও জানি না। এর আগেও সে আমাদের পিছু করেছিল। এবার সে পুলিশের সঙ্গে প্রচুর জেদ করতে থাকে। তার এমন আচরণ দেখে জুনজের ফোন থেকে শিমচংকে কল করে। জুনজে বলে, আমি একটা জরুরি কাজে এখানে আটকে গেছি, তুমি দ্রুত বাড়ি চলে যাও। এই তো এখানে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে, আমি বরং এটাতে উঠে যাই। ট্যাক্সিতে উঠে বলে, আবারও সেই টুপি পরা মানুষ। এটা শুনতেই জুনজে বুঝতে পারে ট্যাক্সি ড্রাইভার বেশে যে লোকটি আছে সে আর কেউ নয়, মা দিয়ং। আচ্ছা, তুমি লোকটিকে এর আগে কোথায় দেখেছিলে? আমাদের প্রথম স্নোফলের রাতে সেই নামসান টাওয়ারের দিকে। এরপর জুনজে বারবার হ্যালো হ্যালো বলতে থাকলেও তার কোনো সাড়া পায় না। এদিকে মা দিয়ং শিমচং এর শরীরে ইঞ্জেকশন দিয়ে তাকে সেন্সলেস করে ফেলে। জুনজের কথা মতো তার হাতের হ্যান্ডকার্ভ খুলে পুলিশদের রাস্তা ব্লক করে চেকিং করার কথা বলে। মা দিয়ং রাস্তা ক্রস করে অন্যদিকে চলে যায়। তাদের কাছে খবর আসে এমন কোনো ট্যাক্সি পাওয়া যায়নি। তারা বুঝতে পারে চেকিং বাদে এই রাস্তাটাই আছে। মা দিয়ং শিমচংকে নিয়ে এখানকার একটা হসপিটালে চলে আসে। হং এর পার্টনার বলে, এই রাস্তার শেষে একটা হসপিটাল আছে। গত 1 বছর যাবৎ হসপিটালের সমস্ত কার্যক্রম বন্ধ রয়েছে। শিমচং এর জ্ঞান ফিরলে সে দেখে মা দিয়ং তার সামনে একটা ড্রামে পানি ভর্তি করছে। শিমচং বলে, কে তুমি? আমাকেই বা কেন এখানে নিয়ে এসেছো? মা দিয়ং বলে, আমি শুধু কিছু একটা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কিছুদিন যাবৎ আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখছি যেখানে তুমি একটা জলপরী। শিমচং বল, যদি তুমি এত কিছুই জানো তাহলে নিশ্চয়ই এটাও জানো জলপরীরা চাইলেই কাউকে স্পর্শ করে তার সমস্ত স্মৃতি মুছে দিতে পারে। তার মনে পড়ে স্বপ্নে সেই বৃদ্ধ লোকটিও তাকে এই একই কথা বলেছিল। শিমচং তার দিকে হাত বাড়িয়ে দিলেও সে তাকে স্পর্শ করার সাহস পায় না। সে ভয়ে এখান থেকে দ্রুত পালিয়ে যায়। বাহির থেকে তার মনের কথাগুলো শুনতে পেয়ে জুনজে তার কাছে আসে। বাড়িতে এলে নামদো বলে, তুমি কোথায় ছিলে এতক্ষণ? পুলিশ মা দিয়ংকে ধরতে রাস্তায় চেকিং বসিয়েছে, আর সেই পুলিশ অফিসারটা হলো ডিটেকটিভ হং, যে তোমায় ধরার চেষ্টায় আছে। এমন সময়ই ডিটেকটিভ হোম এখানে আসে। তাকে দেখে নামদো আর তেইহি পুরো অবাক হয়ে যায়। এদিকে শিমচং ভীষণ খুশি। সে মনে মনে বলে, জুনজে আমায় নিয়ে চিন্তা করে। সে আবারও তার বাড়িতে আমায় থাকতে দিয়েছে। এর মানে কি সে আমায় পছন্দ করে? জুনজে কি আমায় ভালোবাসে? জুনজে শুনতে পেয়ে ভীষণ খুশি। তার এই খুশি অল্প কিছু সময়ের মধ্যেই বিরক্তিতে পরিণত হয়। শিমচং এর এত এত মনের কথাগুলো শুনতে শুনতে সে কোনোভাবেই ঘুমোতে পারছে না। জুনজে শিমচংকে বকতে থাকে। শিমচং আবারও ভাবতে থাকে, আচ্ছা সে আমায় বকা দিল কেন? এবার সে তাকে একটু নরম সুরে বলে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, তাহলে কাল সকাল সকাল দ্রুত উঠতে পারবে। শিমচং আবারও ভাবতে শুরু করে, জুনজে আমায় বকলো, আবার গুড নাইটও বললো। এর থেকে আমি কি বুঝবো সে কি আমায় ভালোবাসে নাকি ভালোবাসে না? তার এই অদ্ভুত চিন্তা ভাবনার জন্য জুনজে সারাটা রাত একটুও ঘুমোতে পারে না।
পরদিন সকালে আন জুনজের সৎমা সিওহিকে তার বাড়িতে খাবারের জন্য ইনভাইট করে। সে মিস্টার হিউয়ের ওষুধগুলো পাল্টে দেওয়ার সময় আড়াল থেকে চুপচাপ দাঁড়িয়ে চিহিয়ন সমস্ত কিছু দেখে নেয়। সে তার আম্মুকে কিছু না বলে বক্স থেকে সেই ওষুধটা নিয়ে নিজের কাছে রেখে দেয়। নামদো জুনজে আর শিমচংকে দেখে বল, তোমাদেরকে এমন দেখাচ্ছে কেন? আচ্ছা, তোমরা কি কাল রাতে ঘুমাওনি? জুনজের মনে পড়ে বাড়ি ফাঁকা পেলেই শিমচং পুলে নেমে সুইমিং করতে থাকে। তাই সে নামদো আর তেহিকে বলে, আচ্ছা চলো আমরা একটু বাইরে যাব, তোমাদের সাথে আমিও যাব। না, তুমি যাবে না, তুমি বাড়িতেই থাকবে, বাড়িতেই তুমি এনজয় করো। আমাদের জন্য যেসব কিছু করতে পারো না, আমরা চলে গেলে তাই তাই করবে, কেমন? এই বলে সে তার গাল টেনে দেয়। শিমচং মনে মনে বলে, জুনজে আমার গাল টানলো কেন? আমিও জুনজের গাল টানবো। জুনজে তার হাত থেকে পালানোর জন্য দৌড়তে থাকে। শিমচং তাকে প্রায় ধরেই ফেলবে, তখনই সে তার হাতটা ধরে দেয়ালে আটকে দেয়। তারা দুজন দুজনের খুব কাছাকাছি চলে আসে। এদিকে মিস্টার হিউ উকিলের সঙ্গে কথা বলছিল। এখন আর ভালোভাবে চোখে দেখতে পায় না। চিহিয়ন এই রুমে আসলেও সে বুঝতে পারে না। উকিলকে বলে, আমি আমার সমস্ত সম্পত্তি আমার ছেলে জুনজের নামে লিখে দিতে চাই। এসব শুনে চিহিয়ন ভীষণ কষ্ট পায়। অন্যদিকে সিওহি আর আন একসাথে বসে ডিনার শেষে ড্রিঙ্ক করছিল। আন অনেক ড্রিঙ্ক করার ফলে সিওহিকে বলে, আমি জানি তুমি কিভাবে মিস্টার হিউকে ধোকা দিয়ে তাকে হাত করে নিয়েছো। তুমি তোমার নিজের বান্ধবীর বাড়িতে থেকে তার স্বামীকে হাত করে নিয়ে তোমার বান্ধবীকেই বাড়ি থেকে বের করে দিয়েছো। এসব শুনে এখান থেকে চলে যায়। অন্যদিকে জুনজে তাদের বাড়িতে একটা পার্টির অ্যারেঞ্জ করছে। শিমচং রেডি হয়ে এখানে আসলে সবাই তাকে দেখে তার সৌন্দর্যের প্রশংসা করতে থাকে। আর জুনজে তো অবাক হয়ে তাকে দেখেই যাচ্ছে। সিয়া শিমচংকে বলে, আচ্ছা তোমার কি মনে হয় জুনজে তোমায় ভালোবাসে? সে আমায় বলেছে আমায় ভালোবাসার জন্য তার অনেক প্ল্যান আছে। কখনোই এত বেশি স্বপ্ন দেখতে নেই। জুনজে কখনোই তোমায় বিয়ে করবে না। এদিকে মিসেস সিওহি মা দিয়ংকে কল করলেও সে তার ফোনটা রিসিভ করে না। এমন সময় চিহিয়ন তার কাছে এসে বলে, আম্মু আমার আসল আব্বু কোথায়? সিওহি বলে, হঠাৎ করে এতদিন পর তার কথা জিজ্ঞেস করছো যে? শুধু এইটুকু মনে রেখো, তোমার আব্বু দূর থেকে তোমায় দেখছে। আর এই দুনিয়াতে শুধু আমরা দুজনই দুজনের কথা ভাবি, তাই তৃতীয় কোনো ব্যক্তিকে কখনোই বিশ্বাস করো না। সিয়া তেহিকে নিয়ে ড্রিঙ্ক করতে আসে। তাকে বলে, তুমি তো তোমার মনের ফিলিংস গুলো আমায় বলতে পারো। তেহির মনে তো আসলে সিয়ার জন্য কোনো ফিলিংসই নেই। ড্রিঙ্ক করে ড্রাঙ্ক অবস্থায় সিয়া জুনজেকে কল করে তার ভালোবাসার কথা বলতে থাকে। জুনজে তার কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয়। জুনজে তার রুমে এসে শিমচংকে বলে, আজ রাতে তুমি আর কিছু ভাববে না, রুমে গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বে। শিমচং তার বিছানায় শুয়ে আবারও ভাবতে শুরু করে। জুনজে বুঝতে পারে আজকের রাতটাও তার কোনোভাবেই ঘুম হবে না। পরদিন সকালে আনের ঘুম ভাঙলে তার মনে পড়ে কাল রাতে সে সিওহিকে ড্রিঙ্ক করে যা তা বলেছে। সে প্রচুর আফসোস করতে থাকে। এদিকে সিয়ারও মনে পড়ে সে জুনজেকে কল করে তার মনের ফিলিংস গুলো তাকে বলেছে, আর সেও এসব ভেবে প্রচুর আফসোস করতে থাকে। তাদের দুজনকে এমন ছটফট করতে দেখে মেয়েট ভাবতে থাকে, হায় হায় এদের আবার কি হলো। এদিকে মিসেস সিওহি মিস্টার হিউকে নিয়ে ডক্টরের কাছে আসে। ডক্টর এটা ভেবে অবাক হয়, এত ঠিকঠাক ভাবে ওষুধ খাওয়া সত্ত্বেও মিস্টার হিউ কেন ঠিক হচ্ছে না। তার চোখের অপারেশনটা খুব দ্রুত করিয়ে ফেলতে হবে, আর তা না হলে তার দুটো চোখই পুরো নষ্ট হয়ে যাবে। সে বাইরে এসে বসে। এমন সময়ই তার সামনে জুনজের আম্মু চলে আসে। কিন্তু মিস্টার হিউ এখন ঠিকঠাক চোখে দেখতে পায় না, তাই সে তার ওয়াইফকে দেখেও চিনতে পারে না। আজ এত বছর পর তাকে দেখেই পুরোপুরি অবাক হয়। সে এটা দেখে আরো বেশি অবাক হয় তার হাজবেন্ড তার দিকে তাকিয়ে তাকে না চেনার ভান করছে। সিওহি এসে তাকে নিয়ে চলে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সিওহি জুনজের আম্মুর অনেক ভালো ফ্রেন্ড ছিল, কিন্তু সে অনেক অসহায় ছিল। তাই জুনজের আম্মু সিওহিকে তার ছেলে নিয়ে জুনজেদের বাড়িতেই থাকতে দিয়েছিল। সিওহি তার কাছ থেকে তার হাজবেন্ডকে কেড়ে নিয়ে তাকেই তার বাড়ি থেকে বের করে দিয়েছে। চিহিয়ন জুনজেকে কল করে। সে ড্রাঙ্ক অবস্থায় জুনজেকে বলে, তুমি তোমার আব্বুর আসল সন্তান আর আমি সৎ, তাই তোমার আব্বুকে প্রোটেক্ট করার দায়িত্বটা তোমার। জুনজে কিছুই বুঝতে পারে না চিহিয়ন তাকে কি বলল।
শিমচং তার বিছানায় শুয়ে আছে। তাকে দেখে বলে, জুনজে, আমি তোমায় কিছু বলতে চাই। তার দিকে তাকিয়ে মনে মনে বলে, তুমি আমায় কেন বাঁচিয়েছ, কেন আমায় জড়িয়ে ধরেছিলে, আর কেনই বা আমায় ভালোবাসার মানে বুঝিয়েছিলে? আচ্ছা, তুমি কি সত্যি আমায় ভালোবাসো? এত কিছু ভাবার পর সে বলে, থাক, আজ নয়, অন্য একদিন বলবো। শিমচং এর এতটা পেরেশানি দেখে সে তার কাছে এসে বলে, তোমাকে আর কিছু ভাবতে হবে না। তাকে জড়িয়ে তার ঠোঁটে কিস করে। শিমচং তার রুমে শুয়ে আছে। জুনজে তাকে কিস করেছে। এই খুশিতে কিছুতেই ঘুমোতে পারছে না। তবে নিচের ঘরে জুনজে ঘুমিয়ে গেছে। শিমচং জুনজেকে ডাকে। জুনজে আজ আবারও স্বপ্নে তার অতীতে হারিয়ে যায়। গ্রামের প্রধান সিউঙ্গে মশাল নিয়ে সমুদ্রে এসেছে। টাউন লিডারের আকাশে ফানুস উড়ানোর পিছনে একটা বিশেষ কারণ আছে। জলপরি আকাশে ফানুস উড়তে দেখলেই পানির উপরে চলে আসবে। জুনজে দেখে সেহুয়া পানির উপরে আসছে। জুনজে সেহুয়া বলে চিৎকার করে জেগে ওঠে। চোখের সামনেই শিমচংকে দেখে। জুনজে উঠে বসে শিমচংকে তার বুকে জড়িয়ে নেয়। কে সে? সেহুয়া? সে কি মেয়ে মানুষ? জুনজে বলে, হ্যাঁ। সে কি দেখতে অনেক সুন্দর? আচ্ছা, সত্যি বলবো? অবশ্যই, কারণ তুমি আমায় প্রমিস করেছো মিথ্যে বলবে না। সেহুয়া ভীষণ সুন্দর। আর আমি? হ্যাঁ, তুমিও সুন্দর। শিমচং তার রুমে চলে যাওয়ার সময় জুনজে বলে, তুমি যাবে না, এখানেই থাকো। জুনজে, তুমি কি ড্রাঙ্ক হয়ে আছো? এমন কথা তুমি ড্রাঙ্ক হয়ে থাকলেই বলো। হ্যাঁ, মনে করো আমি ড্রাঙ্ক হয়ে আছি। শিমচংকে তার বাহুতে আগলে নিয়ে তার উপর কম্বল জড়িয়ে দেয়। জুনজে তাকে কিস করে। আমি চাই আমার পাশে তুমি এভাবেই সবসময় ঘুমাও। তুমি থাকলে ভয়ানক স্বপ্নগুলো আমায় স্পর্শ করতে পারবে না। শিমচং মনে মনে বলে, আমি চাই ভয়ানক স্বপ্নগুলো তোমার রোজই আসুক, তাহলেই তো আমি তোমার এতটা কাছে থাকতে পারবো। জুনজে ঘুমিয়ে গেছে বুঝতে পেরে আস্তে করে উঠে ছাদে চলে আসে। শিমচং নামসান টাওয়ারের দিকে তাকিয়ে বারবার একই কথা বলতে থাকে, জুনজে আমায় পছন্দ করে, জুনজে আমায় পছন্দ করে। জুনজের নাম নিয়ে গান গাইতে থাকে, খুশিতে লাফাতে শুরু করে। জুনজে আমায় ভালোবাসে, জুনজি আমায় পছন্দ করে। মিসেস সিওহি মিস্টার হিউ এর উকিলের সঙ্গে কথা বলে, সম্পত্তির উইলটা আপনি ঠিকই বানাবেন, এমন ভাবে বানাবেন যাতে করে সমস্ত সম্পত্তি আমার আর জি হিউনের নামে হয়। কি বলছেন? কিছু সম্পত্তি তো জুনজের নামেও করতে হবে। এটা আপনি আমার উপর ছেড়ে দিন, আপনার টাকা আপনি ঠিকঠাক ভাবে পেয়ে যাবেন। মেয়েট বাড়িতে এসে সে ড্রিঙ্ক করছে। আমি তাকে জিজ্ঞেস করে, তুমি ড্রিঙ্ক করছিলে কেন? আচ্ছা, তোমার কি কিছু হয়েছে? আজুম্মা বলে, আই এম সো গ্রেটফুল যে এতগুলো বছর পর কেউ একজন আমার কাছে জানতে চাইল আমার কি হয়েছে। আজকে আমি আমার এক্স হাজবেন্ডকে দেখেছি। সে আমার দিকে তাকিয়ে এমন করছিল সে আমায় সত্যি চিনতে পারছে না। আমি বুঝতে পারছি সময়টা সবকিছু বদলে দিয়েছে, কিন্তু সে এখনো আমার হৃদয়ে রয়ে গেছে। আন বলে, আজুম্মা জানো, আমি যে মহিলার বিজনেসে ইনভেস্ট করতে চেয়েছিলাম না, গতকাল রাতে ড্রিঙ্ক করে আমি তাকে যা নয় তাই বলেছি। তবে বিশ্বাস করো, আমি যা কিছু বলেছি তার সমস্ত কিছুই সত্যি ছিল। দেখো, সে তার ফ্রেন্ডের বাসায় থেকে তার হাজবেন্ডকে হাত করে নিয়েছে। এরপর সে তার ফ্রেন্ডকেই সেই বাড়ি থেকে বের করে দিয়েছে। এসব শুনে জুনজের আম্মু অর্থাৎ মেড অবাক হয়ে যায়, কারণ তার সাথেও সেম কাজটাই করা হয়েছে। আচ্ছা, সেই লোকটা কে? তুমি অবশ্যই তাকে চেনবে। সে এই শহরের একজন প্রভাবশালী লোক। আমি মিস্টার হিউয়ের দ্বিতীয় ওয়াইফ সিওহির কথাই বলছি। এর মানে এতদিন যাবৎ আমি যেই খাবারগুলো তৈরি করতাম সেগুলো তার বাড়িতেই যেত। হ্যাঁ, সেই তো তোমার সমস্ত খাবারগুলো নিত। অথচ দেখো, আমি ভুল করেছি জেনে পরদিন তার পা ধরে ক্ষমা চাওয়া সত্ত্বেও সে আমায় ক্ষমা করতে পারল না। এসব শুনে জুনজের আম্মু একদম অবাক হয়ে যায়। উকিল সম্পত্তির উইল বানিয়ে মিস্টার হিউ এর কাছে আসে। মিস্টার হিউ এখন আর ঠিকঠাক ভাবে চোখে দেখতে পায় না। সে বলে, এখানে সবকিছু ঠিকঠাক ভাবে আছে তো? সবকিছু জুনজের নামে করা আছে তো? উকিল তাকে মিথ্যে বলে, হ্যাঁ স্যার, এটা নিয়ে আপনার কিছু ভাবতে হবে না, একটা সিলমোহর দিলেই হবে। পরদিন সকালে নামদো ঘুম থেকে উঠে দেখে তাদের ঘরের জিনিসপত্রগুলো একটু চেঞ্জ হয়ে গেছে। ফার্নিচারগুলোকে এদিক সেদিক করে নতুন ভাবে সাজিয়েছে।
আরে এসব কি করলো আর কখনই বা করলো? শিমচং বলে, আসলে কাল রাতে আমার ঘুম আসছিল না, তো তাই ভাবলাম একটু কাজ করি, তাই এই একরোখা ঘরটাকে একটু চেঞ্জ করে দিলাম। সুন্দর হয়েছে না? নামদো শিমচং এর কথা শুনে অবাক হয়, কারণ এত ভারী ভারী ফার্নিচারগুলো শিমচং একা সরিয়েছে। আসলে তোমার নাম শিমচং না দিয়ে স্ট্রং চং দেওয়া উচিত ছিল। শিমচং মনে মনে বলতে থাকে, জুনজে আমায় ভালোবাসে, জুনজে আমায় পছন্দ করে, জুনজে আমায় ভালোবাসে, জুনজে আমায় পছন্দ করে। জুনজে বাথরুমে যাওয়ার সময় তার বলতে থাকা কথাগুলো শুনতে পায়, আর এসব শুনে জুনজে ভীষণ খুশি হয়ে যায়। জুনজে এসে শিমচংকে বলে, তুমি তো আজ প্রচুর কাজ করেছো, তো তুমি আজ যা খেতে চাইবে আমি নিজের হাতে সেটা বানিয়ে তোমায় খাওয়াবো। বলো তুমি কি খেতে চাও? স্পাইসি পাস্তা? ওহো, পাস্তা তো বাড়িতে নেই, কোনো সমস্যা নেই, আমি এনে দিচ্ছি। এই বলে শিমচং পাস্তা আনতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আজকে শিমচং এর মনটা ভীষণ ফ্রেশ। একজন প্রেগনেন্ট মহিলাকে ময়লার বস্তা টানতে দেখে তার হাত থেকে বস্তা দুটো নিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। মহিলাটি খুশি হয়ে শিমচংকে ধন্যবাদ জানায়। রাস্তায় একটা বৃদ্ধা মহিলাকে কষ্ট করে গাড়ি ঠেলতে দেখে শিমচং নিজে এসে খুব দ্রুত তার গাড়িটা নিয়ে যায়। সে রাস্তায় যাকেই অসুবিধায় দেখে তাকেই সাহায্য করতে থাকে। এদিকে শিমচং বাড়ি ফিরতে এত লেট করছে দেখে নামদো তেহিকে শিমচংকে ফোন করতে বলে। এমন সময় জুনজি শুনতে পায় শিমচং বলছে, জুনজি আমাকে ভালোবাসে, জুনজি আমায় পছন্দ করে, তাকে কল করতে হবে না, সে বাড়ির খুব কাছাকাছি চলে এসেছে। নামদো বলে, তুমি কি করে জানো? শিমচং বাড়ি চলে আসে। আচ্ছা, তোমাদের মধ্যে কি টেলিপ্যাথির সম্পর্ক আছে নাকি? এদিকে জুনজির আম্মু অর্থাৎ আনদের বাড়ির মেড আনের কাছে এসে বলে, আমি এই বাড়িতে মেডের জবটা আর করবো না। আন বলে, তুমি কি চাকরিটা ছাড়তে চাচ্ছ? আমি কি কিছু ভুল করেছি? আমি কি কোনো খারাপ ব্যবহার করছি তোমার সাথে? মেড বলে, না তেমন কিছুই না, আমি আমার ব্যক্তিগত কারণেই জবটা ছাড়তে চাচ্ছি। তুমি চলে যাবে ঠিক আছে, কিন্তু নতুন মেড পাওয়া অব্দি তো থেকে যাও। ঠিক আছে, আমি না হয় কটা দিন থেকে যাব। এখানে সিয়া আসে আর বলে, তাহলে তো তুমি যাচ্ছ না, তো তুমি এখন বাজারে যাও, বাজার সহ তোমায় নিয়ে আমি একটা জায়গায় যাব। জুনজির আম্মু বাজার থেকে সবজি নিয়ে বাড়ি ফেরার পথে বাইকে করে একটা ছিনতাইকারী তার পার্সটা নিয়ে চলে যেতে থাকে। সে জোরে জোরে চোর চোর বলে চিৎকার করতে থাকে। এমন সময় শিমচং সেই বাইকের পিছু করে আর তার পার্সটা নিয়ে তাকে ফিরিয়ে দেয়। রাস্তায় পড়ে যাওয়া সবজিগুলো ব্যাগে তুলে দেয়। এই মেয়েটার এমন উদারতা দেখে তাকে ধন্যবাদ জানায়, আর শিমচং তাকে ভাই বলে এখান থেকে দ্রুত চলে যায়। এই বাইকারের অবস্থাটা একবার দেখুন, শিমচং কি মনোরম সাজাটাই না তাকে দিয়েছে। সিয়া তাদের মেডকে নিয়ে জুনজের বাড়িতে আসে। মেড বলে, এটা কার বাড়ি? এটা আমার বয়ফ্রেন্ডের বাড়ি, সে তোমার হাতের রান্না ভীষণ পছন্দ করে। ভেতরে আসতেই মেড শিমচংকে দেখে বলে, তুমি তুমি কি এই বাড়িতেই থাকো? হ্যাঁ। সিয়া কিছুটা অবাক হয়ে বলে, আরে তোমরা কি আগে থেকেই দুজন দুজনকে চেনো নাকি? মেড বলে, এই তো সেই মেয়েটা। এবার জুনজের আম্মুর হাত থেকে শিমচং ব্যাগগুলো নিয়ে বলে, তুমিও কি ব্যাগ চোরদেরকে আঘাত করো? সে সবজির ব্যাগ দিয়ে তার পায়ে আঘাত করে জুনজির আম্মুকে নিয়ে কিচেন রুমে চলে আসে। সিয়া জুনজির ঘরে এসে টাউন লিডার অর্থাৎ দাম রিয়ংয়ের যে ফাইলগুলো ছিল সেগুলো জুনজিকে গিফট করে। এমন সময় সিয়া জুনজির রুমে থাকা একটি ফটো ফ্রেম দেখতে পায়, আর এটা দেখতেই সিয়ার মনে হয় এমন একটি ছবি এর আগেও সে কোথাও দেখেছিল। সিয়া মনে করতে পারে তাদের বাড়ির মেট অর্থাৎ জুনজের আম্মুর রুমে এমনই একটি ফটো ফ্রেম সে দেখেছিল। সিয়া স্পষ্ট বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে জুনজের আসল আম্মু। জুনজি বাড়ি চলে আসার আগেই মেটকে নিয়ে আমাকে এখান থেকে কেটে পড়তে হবে। সিয়া দেখে জুনজির আম্মুর সাথে শিমচং এর অনেক ভালো সম্পর্ক হয়ে গেছে। এসব দেখে সিয়া প্রচুর জেলাস ফিল করে। সে খুব দ্রুত মেটকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু তারা বাড়ি থেকে বের হতেই জুনজের বাড়ি চলে আসে। বাড়িতে এসে সিয়া প্রচুর কান্না করে, কারণ সে এতগুলো দিন তাদের মেট অর্থাৎ জুনজির আম্মুর সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। পদে পদে তাকে কত অপমান করেছে, আর সে জানে শাশুড়ি আম্মাদের সাথে সব সময় ভালো ব্যবহার করতে হয়। সে ডিসাইড করে এখন থেকে অনেক ভালো ব্যবহার করবে। এমন সময় জুনজির আম্মু তার রুমে এসে সিয়াকে দেখে বলে, তুমি আমার রুমে কি করছো? আমি তোমার এই ফটো ফ্রেমটা দেখছিলাম, এই ছবিতে এই বাচ্চাটি কি তোমার ছেলে? হ্যাঁ,
আচ্ছা, তোমার ছেলে তো দেখতে তোমার মতো নয়। কি বলছো তুমি? সারা জীবন তো মানুষ আমায় বলেছে আমার ছেলে দেখতে আমার মতোই। সিয়া বুঝতে পারে সে আবারও একটা রং কথা বলে ফেলেছে। এবার সিয়া বলে, ম্যাডাম, আমি কি আপনাকে আম্মু বলে ডাকতে পারি? আপনি তো আমার আম্মুর মতোই, তাই না? সিয়া, তুমি কি অসুস্থ? আচ্ছা, আপনি কি এক গ্লাস পানি খাবেন? আমি কি এক গ্লাস পানি এনে দেব? আজম্মা একটু অবাক হয়ে বলে, না থাক, আম ফাইন। আচ্ছা ঠিক আছে, আমি পানি এনে দিচ্ছি তোমাকে। সিয়া তার পায়ে ধরে তাকে আটকায়। সিয়া বলে, আমাকে ক্ষমা করে দিয়েন। এই বলে সিয়া এখান থেকে চলে যায়। মিস্টার হিউ এখন আর চোখে কিছুই দেখতে পায় না, তার সামনে সবকিছুই ঝাপসা। সে রেলিং ধরে হাঁটছিল। সে সিওহিকে ডাকতে থাকে। সিওহি তার সামনে দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে তার ডাকে কোনো সাড়া দেয় না। আস্তে আস্তে সে তার থেকে দূরে সরতে থাকে। মিস্টার হিউ সিঁড়ি দিয়ে নামতে গিয়ে কিছু না দেখতে পেয়ে গড়াতে গড়াতে পড়ে যায়। শব্দ শুনে চিহিয়ন দ্রুত তার আব্বুর কাছে চলে আসে। দ্রুত অ্যাম্বুলেন্সকে ফোন করে। দেখতে পায় তার আম্মু উপরে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু তবুও সে তার আব্বুকে সাহায্য করেনি। এবার ঠিকঠাক ভাবে তার অপারেশনটা হয়ে যায়। মিস্টার হিউ বেঁচে যায়। নার্স এসে চিহিয়নকে বলে, আপনার আব্বু আপনাকে ডাকছে। চিহিয়ন তার আব্বুর কাছে আসলে সে শুনতে পায় তার আব্বু তাকে নয়, বরং জুনজির নাম ধরে ডাকছে। এসবের জন্য চিহিয়ন খুবই কষ্ট পায়। বাড়িতে এসে চিহিয়ন তার আব্বুর সাথে থাকা ফটো ফ্রেমটি ভেঙে ফেলে। সে তার আব্বুর সাথে থাকা সমস্ত স্মৃতিগুলো আগুনে পুড়িয়ে ফেলে। অন্যদিকে ডিটেকটিভ হং ইনভেস্টিগেশন করে জানতে পারে মা দেয়ং তার রাগ কন্ট্রোল করতে না পারার এই সমস্যাটির জন্য প্রতিনিয়ত একজন সাইকিয়াট্রিস্টের ট্রিটমেন্ট নিচ্ছে। এই সাইকিয়াট্রিস্টকে দেখতে একদমই অতীতের সেই বৃদ্ধ লোকটির মতো, যে বৃদ্ধ লোকটি গ্রামের প্রধানকে জলপরি সম্পর্কে নানান ধরনের তথ্য দিত। এদিকে জুনজে সেই সাইকিয়াট্রিস্টের কাছে আসে। ডক্টর জুনজেকে হিপনোটাইজ করে। টাউন লিডার প্রধানের গলায় তার তরোয়াল ঠেকিয়ে বলে, এবার মরে গেলে আর জন্ম নেওয়ার ইচ্ছে পোষণ করো না, তা না হলে সেই জন্মেও আমি তোমায় মেরে ফেলবো। এখানে ওপর মহল থেকে কিছু লোক আসে। তারা টাউন লিডারকে বলে, আপনি গ্রামের প্রধানকে অন্যায়ভাবে বন্দী করেছেন, তার উপর মিথ্যে অভিযোগ করেছেন, তাই আপনাকে বরখাস্ত করা হয়েছে। অর্থাৎ টাউন লিডারকে তার পদবি থেকে বরখাস্ত করা হয়েছে। উপর মহল থেকে আসা নতুন টাউন লিডার তার সামনে এসে দাঁড়ায়। নতুন টাউন লিডারকে দেখতে একদম অবিকল এই সময়ের ডিটেকটিভ হং এর মতো। নতুন টাউন লিডার দামরিয়ংকে নিয়ে যাওয়ার সময় সমুদ্রের উপর অনেকগুলো ফানুস দেখতে পায়। এই ফানুসগুলো গ্রামের প্রধান জলপরি সেহুয়াকে ধরার জন্য তার লোকেদেরকে দিয়ে ওড়াচ্ছিল, কারণ সে জানতে পেরেছে দামরিয়ং জলপরির সঙ্গে দেখা করতে এভাবেই সমুদ্রের পাশে ফানুস ওড়াতো। আকাশে এত এত ফানুস উড়তে দেখে জলপরি সেহুয়া চলে আসে। দূর থেকে এসব দেখে দামরিয়ং বুঝতে পারে প্রধান সেহুয়াকে ধরার চেষ্টা করছে। নতুন টাউন লিডারকে বলে, আমাকে ফিরিয়ে নিয়ে চলো, দুঃখিত, আমি তোমাকে এই সাহায্যটা করতে পারবো না। দামরিয়ং তার তরোয়ালটি নতুন টাউন লিডারের গলায় স্পর্শ করে। সাথে সাথেই টাউন লিডারের সৈন্যরা দামরিয়ং এর দিকে তরোয়াল তাক করে। দামরিয়ং বলে, আমাকে এই সাহায্যটা তোমার করতেই হবে। আমি তোমায় প্রমিস করছি, আমি আবারও তোমার সাথে এই পথে ফিরে আসব। জলপরি সেহুয়ার কিছু একটা সন্দেহ হয়, তাই সে চলে যেতে থাকে। কিন্তু তখনই তাকে একটা বিশাল বড় জাল দিয়ে আটকে দেওয়া হয়। সে কিছুতেই এখান থেকে যেতে পারছে না। প্রধানের লোকগুলো সেহুয়ার দিকে বিষাক্ত তীর ছুঁড়ে মারছে। এমন সময় নতুন টাউন লিডার দামরিয়ংকে নিয়ে প্রধানের নৌকোর মুখোমুখি আসে। দামরিয়ং প্রধানকে এসব কিছু থামাতে বলে, কিন্তু প্রধান আরো তীর ছুটতে বলে। এবার দামরিয়ং এক লাফে প্রধানের নৌকায় চলে আসে, আর সে প্রধানের সেনাদের সঙ্গে লড়াই করতে থাকে। এবার নতুন টাউন লিডারও দামরিয়ং এর বন্ধু হয়ে প্রধানের সেনাদের বিরুদ্ধে লড়তে থাকে। প্রধান জলপরি সেহুয়ার দিকে একটা বর্ষা তাক করলে দামরিয়ং চিৎকার করে সেহুয়াকে ডাকবে। তাকে বাঁচাতে গিয়ে সে নিজে সমুদ্রে ঝাঁপ দেয়। সেহুয়াকে তার বুকে জড়িয়ে নেয়। এবার বর্ষাটা এসে দামরিয়ং এর শরীরে গেঁথে যায়। এই বিষাক্ত বর্ষায় দামরিয়ং এর মৃত্যু হতে চলেছে। সেহুয়া তার ভালোবাসার মানুষটিকে তার চোখের সামনে মরতে দেখে এই ব্যথা সহ্য করতে পারছে না, তাই সে বর্ষাটিকে জোরে চাপ দিয়ে নিজের বুকেও গেঁথে নেয়।
কারণ তারা একজন আরেকজনকে ভালোবাসে, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারবে না। তাই সেহুয়া তার ভালোবাসার মানুষটির সাথে নিজের জীবনকেও উৎসর্গ করে। আর এই বিষাক্ত এক বর্ষাতেই দুটি ভালোবাসার মৃত্যু হয়। এসব কিছু দেখে জুনজে চমকে ওঠে। আজ প্রথমবারের মতো জুনজেও তার হৃদয়ে ব্যথা অনুভব করে। এদিকে মা দিয়ং ডিপার্টমেন্ট অফ নিউরোসাইকিয়াট্রি রুমের সামনে চলে আসে। দরজার আড়াল থেকে জুনজেকে দেখতে পায়। জুনজে তার স্বপ্নে দেখা সমস্ত ঘটনা ডক্টরকে বলে। স্বপ্নে আমার নাম ছিল কিম দামরিয়ং। মাত্র 27 বছর বয়সে আমার মৃত্যু হয়েছিল। ডক্টর বলে, তোমাদের ভালোবাসাই ছিল তোমাদের মৃত্যুর কারণ। সময় থাকতে তাকে সমুদ্রে ফিরে যেতে দাও। এবার যাই কিছু হয়ে যাক না কেন, তাকে প্রোটেক্ট করব। মা দিয়ং দরজার আড়াল থেকে সব কথাগুলো শুনে নেয়। জুনজি বাড়িতে এসে নামদোকে বলে, শিমচং কোথায়? ও তো বাসায় নেই। তাকে খুঁজতে আবারও বাইরে চলে আসে। জুনজি তো মেয়েটার প্রেমে পুরো ফিদা হয়ে গেছে। ছেলেটা আগেই খুব স্বাভাবিক ছিল। জুনজি পাগলের মতো শিমচংকে খুঁজতে থাকে। শিমচংকে সেই টয় মেশিনের সামনে দেখতে পায়। জুনজি এসে শিমচংকে শক্ত করে জড়িয়ে ধরে। জুনজি, তুমি কি আবারও দুঃস্বপ্ন দেখেছো? আজ থেকে সব দুঃস্বপ্ন দূর হয়ে গেছে। আমি আর কোনো স্বপ্নই দেখতে চাই না। আচ্ছা, তুমি কি কি করতে চাও আমায় বলো। তুমি আজ যা যা করতে চাইবে আমরা সারাদিন ঠিক তাই তাই করব। যা চাইবো তাই? হ্যাঁ, আমি শুনেছি ভালোবাসা 3 প্রকারের হয়, হট লাভ, রোমান্টিক লাভ, ডার্টি লাভ। আমরা কি রোমান্টিক লাভে ট্রাই করতে পারি? রোমান্টিক লাভ? যেমন ধরো কফি খেতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, একসাথে হাতে হাত রেখে পাশাপাশি হাঁটা। আমাদের প্রথমে রোমান্টিক লাভটা উপভোগ করা উচিত। এবার জুনজি শিমচং এর হাতটা শক্ত করে ধরে তাকে নিয়ে পাশাপাশি হাঁটতে থাকে। আর এতে শিমচং ভীষণ খুশি হয়। এরপর তারা একটা রেস্টুরেন্টে এসে একসাথে কিছু ফাস্টফুড খায়। জুনজি টিস্যু পেপার দিয়ে শিমচং এর মুখ মুছে দেয়। শিমচংও সেম কাজটাই করে। এরপর তারা দুজনের হাতে হাত রেখে একসাথে গেম খেলে। সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। মুভিটা ট্রেজিক হওয়ায় শিমচং ভীষণ জোরে জোরে কাঁদতে থাকে। পাশ থেকে জুনজি তাকে সান্ত্বনা দেয়। সিনেমা হল বন্ধ হয়ে গেলে এখানকার ঝাড়ুদার মহিলাটি অনেকগুলো মুক্ত করিয়ে পায়। শিমচংকে নিয়ে একটা ক্যাফে আসে। জুনজি বলে, কিছুক্ষণ আগে দেখা মুভির নায়কের মতো যদি আমিও মরে যাই তাহলে তুমি কি করবে? আমিও তোমার সাথে মরে যাব। আরে তুমি আমাকে ফলো করবে কেন? তুমি কি পাগল নাকি? আমি এত কিছু জানি না। যদি তুমি বেঁচে থাকো তাহলে আমাকেও তোমার জন্য বেঁচে থাকতে হবে। যদি তুমি মরে যাও তাহলে আমিও তোমার সাথে মরে যাব। তুমি সত্যিই একটা বোকা। হিরো তার জীবন এই জন্য দেয় যাতে করে হিরোইন আবারও তার জীবনটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে। তাই যদি আমি মরে যাই তাহলে তোমারও অন্য কাউকে নিয়ে নতুন ভাবে স্বপ্ন দেখতে হবে, তাকে নিয়ে খুশি থাকতে হবে। আমি মরে গেলে তুমি অন্য কাউকে নিয়ে খুশি থাকতে পারবে? এটা শুনে জুনজি কিছুটা সময়ের জন্য থমকে যায়। এরপর বলে, হ্যাঁ পারবো, আর তোমারও এমনটাই করা উচিত। এখন তুমি আমাকে প্রমিস করো। না, আমি এমন প্রমিস করতে চাই না। বাড়ি এসে জুনজি তেহিকে বলে বাড়ির সিকিউরিটি আরো স্ট্রং করতে হবে। তেহি বলে, এই সমস্ত কিছুর কারণ কি? মা দিয়ং নামদো শিমচংকে বলে, তোমরা কি আবারও ফাইট করেছো? জুনজি কিছু অদ্ভুত কথা বলছিল তো, তাই আমার মনে হচ্ছে জুনজির কিছু একটা হয়েছে। এটা শুনে নামদো বলে, তার মানে সেই দিনটা চলে এসেছে। কোন দিনটা? জুনজিকে আমি খুব ভালো করেই চিনি। ওর কোনো রিলেশনই 3 মাসের উপর টেকে না। আর হ্যাঁ, এই কথাটা আমি আমার 10 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি। শিমচং বলে, কোথায়? আমার তো জুনজিকে কখনো এমন মানুষ মনে হয়নি। আমার মতে জুনজির সাথে তোমার এখন ব্রেকআপ করে নেওয়া উচিত। এসব শুনে শিমচং রেগে তার রুমে চলে যায়। এদিকে মা দিয়ং পিছন থেকে বলে, হ্যালো ডক্টর। মা দিয়ং বলে, মিথ্যে বলার চেষ্টা করে কোনো লাভ নেই। আমি জানি জুনজি এখানে এসেছিল আর সে এখন তার অতীতের শেষটুকু দেখেছে। আমিও আমার অতীতটাকে দেখতে চাই। আমিও জানতে চাই আমার জন্মটা আবার কেন হয়েছে। মা দিয়ংকে হিপনোটাইজ করে। তবে মা দিয়ং সে সমস্ত কিছু দেখে বলে, না, এটা আমি ছিলাম না। আমি তাকে মারতে পারি না। ডক্টর বলে, তাহলে সে কে ছিল? অন্যদিকে জিহিয়ন মিস্টার হিউয়ের কোম্পানির মিটিং এ অ্যাটেন্ড করে। বলে, এখন থেকে এই কোম্পানির সমস্ত ডিসিশন আমি নেব। ওয়ার্কাররা জিজ্ঞেস করে মিস্টার হিউ এখন কেমন আছে। জিহিয়ন সবাইকে মিথ্যে বলে। সে এখন সুস্থ আছে, তার ফ্রেন্ডের সাথে ভ্যাকেশন কাটাতে বাইরে গেছে।
চিহিউন তার আব্বুকে দেখতে হসপিটালে আসে। আব্বু, তুমি সুস্থ হয়ে গেলে তোমায় বাড়ি নিয়ে যাব। মিস্টার হিউ বলে, তুমি কি আমার অসুস্থতার কথা জুনজেকে একটু জানাতে পারবে? চিহিউন এখানেও মিথ্যে বলে, তুমি সিঁড়ি থেকে পড়ে গিয়েছো এই কথা আমি জুনজেকে জানিয়েছি, হয়তো সে তার কাজে খুব বেশি ব্যস্ত আছে তাই আসতে পারেনি। বাড়িতে বসে শিমচং ড্রামা দেখছিল। জুনজে ফ্রিজের কাছে আসলে শিমচং মনে মনে বলে, হায় রে মানুষ, কি পাথরের হৃদয়, বোকার মতো আমি পাগল হয়েছিলাম জুনজের প্রেমে। সে কি জানে কতটা দূরের পথ পাড়ি দিয়ে তার খোঁজে এখানে এসেছি আমি? জানে না তো। যদি জানতাম সিওল এত দূরে তাহলে ভুলেও আসতাম না। কাকে বলছি এসব? জুনজে আমার কষ্টের আর কি বুঝবে? প্লেনে চড়ে তো কয়েক ঘন্টার মধ্যেই চলে আসা যায়। আমি তো চাইলেই সারা জীবন সমুদ্রে থাকতে পারতাম, তা না করে আমি বোকার মতো 3 মাস 10 দিন সমুদ্রে সাঁতার কেটে কেটে এখানে এসেছি। আর এখন জুনজে আমাকে কিসব অদ্ভুত প্রশ্ন করছে, যা নয় তাই প্রমিস করতে বলছে। আর জুনজে তার মনের এই সমস্ত কথাগুলো শুনে বলে, এই তুমি মনে মনে আমাকে একদম বকবে না। হায় হায়, জুনজে কিভাবে বুঝতে পারে আমি তাকে মনে মনে বকছি? শিমচং আবারও ভাবতে শুরু করে, আমার কি দোষ? আমি তো প্রথম মানুষ তাকেই দেখেছি, প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলেছি। কি মনে করে নিজেকে? সে কি নিজেকে সিওল শহরের প্রিন্স মনে করে? জুনজে ড্রাইভার নামকে দেখতে হসপিটালে আসে। ড্রাইভার নামের জ্ঞান ফিরে আসলেও সে কথা বলতে পারে না। জুনজে বলে, আমায় ক্ষমা করে দিও, আমি তোমায় সবসময় দেখতে আসতে পারিনি। তুমি একটা গল্প শুনবে? আমি জানি এই গল্পটা তুমি কেন কোনো মানুষই বিশ্বাস করতে পারবে না। আজ থেকে অনেক বছর আগে তুমি আমার অনেক ভালো বন্ধু ছিলে, সব সময় সুখে দুঃখে আমার পাশে ছিলে। আমাদের আবার জন্ম হয়েছে, কিন্তু এবার একটু ব্যতিক্রম ভাবে। আমি কিছু একটা নিশ্চিত হতে চাই। আমি তোমাকে একটা ছবি দেখিয়ে প্রশ্ন করব, যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি শুধু 2 বার চোখের পলক ফেলবে। জুনজে মা দিয়ংয়ের ছবি দেখিয়ে বলে, তোমার এই অবস্থার জন্য কি এই লোকটা দায়ী? ড্রাইভার নাম চোখের ইশারায় জানায় তার এই অবস্থা মা দিয়ংই করেছে। চিহিউন আসে। চিহিউন জুনজির কাছে ক্ষমা চায়, কারণ এর আগের রাতে চিহিউন ড্রাঙ্ক হয়ে জুনজিকে কল করে যা নয় তাই বলেছে। আচ্ছা, এখন আব্বুর শরীরটা কেমন? চিহিউন তাকেও মিথ্যে বলে, আব্বু এখন সুস্থ আছে। জুনজি চলে যাওয়ার সময় চিহিউন বলে, শিমচং কেমন আছে? তুমি তার কথা কেন জানতে চাইছো? আজম্মা এখানে এসে জিজ্ঞেস করে, তুমি গতকাল যার কথা আমায় বলেছিলে তাদের ছেলেটার কি হয়েছিল? সেই ছেলে তো 10 বছর আগেই বাড়ি ছেড়ে চলে গেছে। আর এখন শুনেছি মিস্টার হিউ নাকি তার সমস্ত সম্পত্তি তার সৎ ছেলে চিহিউন আর তার বউয়ের নামে করে দিয়েছে। এসব শুনে জুনজের আম্মু অবাক হয়ে যায়। সে খুব দ্রুত সিওহির বাড়ি চলে আসে। আজম্মা সিওহিকে বলে, আমার ছেলে কোথায়? তোমার ছেলে কোথায় সেটা আমি কি করে জানবো? তুমি আমায় কথা দিয়েছিলে তুমি আমার ছেলের খেয়াল রাখবে, সেজন্যই আমি চলে গিয়েছিলাম। কে বলেছিল তোমায় যেতে? আর কেই বা বলেছিল তোমার ছেলেকে আমার কাছে রেখে যেতে? এমন মানুষ আছে কিনা সন্দেহ, নিজের স্বামী, নিজের সংসার, নিজের ছেলে মেয়েকে অন্যের হাতে তুলে দেয়। আমার ছেলেকে আমি ঠিকই খুঁজে বের করব। তখন তুমি আর তোমার ছেলে তোমাদের আসল জায়গাটার কথা মনে করতে পারবে। এই বলে জুনজের আম্মু বাড়ি থেকে চলে যায়। সিওহি কেউ একজনকে কল করে। মেড রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফেরার সময় পেছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা মারতেই যাবে, এমন সময় শিমচং এসে তাকে বাঁচিয়ে নেয়। ডিটেকটিভ হং জুনজের সাথে দেখা করে, তাকে জিজ্ঞেস করে, তুমি কি কং জেহিউন নামের কোনো মহিলাকে চেনো? না তো। কেন? তোমার কি মনে হয় সেই মহিলা এখনো অব্দি মা দিয়ংকে সাহায্য করে? হ্যাঁ, আমার এখনো তাই মনে হয়। মা দিয়ং এই ডক্টরের কাছে যায় চিকিৎসা করার জন্য। এবার জুনজে বুঝে যায় এটা সেই ডক্টর যেই সাইকিয়াট্রিস্টের কাছে সে নিজেও গিয়েছিল। হংকে নিয়ে ডক্টরের কাছে চলে আসে। হং ডক্টরকে জিজ্ঞেস করে, আপনার কাছে কি মা দিয়ং নামের কেউ এসেছিল? এখানে মা দিয়ং নামের কেউ কখনো আসেনি। জুনজে বুঝতে পারে ডক্টর মিথ্যে বলছে। ডিটেকটিভ হংকে বাহিরে যেতে বলে। সে একা ডক্টরের সাথে কথা বলে। তুমি চলে যাওয়ার পরপরই মা দিয়ং এখানে এসেছিল, তার অতীতের শেষটা দেখে নিয়েছে। মা দিয়ং বলেছে সে তাদেরকে মারেনি, তাদেরকে অন্য কেউ মেরেছিল। শিমচং বাড়ির খুব কাছাকাছি চলে আসতেই তার ফোনে চিহিউনের কল আসে। চিহিউন এখানে দাঁড়িয়েই তার জন্য ওয়েট করছিল। শিমচং এর কাছে এসে রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য অফার করে। যেহেতু চিহিউন জুনজের ফ্যামিলি মেম্বার ছিল, এই শিমচং তেমন কিছু না ভেবে রেস্টুরেন্টে চলে আসে। শিমচং এর ফোনে জুনজের কল আসতে দেখে চিহিউন ফোনটা নিয়ে ইচ্ছে করে সুইচ অফ করে দেয়। চিহিউন তার সাথে সারাটা দিন কাটিয়ে সন্ধেবেলা শিমচংকে বাড়ি ছাড়তে আসে। আর জুনজে শিমচংকে চিহিউনের সাথে দেখে অনেক কষ্ট পায়। হাত থেকে ব্যাগটা নিয়ে বলে, ব্যাগটাকে ক্যারি করার
করার জন্য ধন্যবাদ, কিন্তু নেক্সট টাইম তুমি শিমচং এর কাছে আসার চেষ্টাও করবে না। শিমচংকে নিয়ে বাড়ির ভেতরে চলে আসে। রাত্রিবেলা শিমচং এর হৃদয়ে ব্যথা ওঠে। শিমচং মনে মনে ভাবে, আমার হৃদয় এত যন্ত্রণা করছে কেন? অনেকদিন ধরে পানিতে সাঁতার কাটি না, এই জন্য নয়তো? আর তার এই মনের কথাটা জুনজি শুনতে পায়। পরদিন সকালে জুনজি বলে, আজ আমরা বাইরে যাব। নামদো বলে, এই ঠান্ডার মধ্যে বাইরে যাব কি করতে? আমি যেতে পারবো না। জুনজি বলে, না, আমরা সবাই যাব। যেহেতু আমি এই বাড়ির মালিক, তাই আমার কথা সবাইকে মানতে হবে। তারা সবাই বাড়ি থেকে বেরিয়ে যায়। তবে নামদো বেরিয়ে আসলেও শিমচং এর কথা ভেবে আবারও বাড়িতে চলে আসে। শিমচং জলপরি রূপে সাঁতার কাটতে থাকে। নামদো এখানে চলে আসে, শিমচংকে এমন অবস্থায় দেখে ফেলে। নামদো বলে, এটা কোন ধরনের সুইমিং কস্টিউম নিয়েছো তুমি? আমি তো প্রথম দেখে তোমায় ভেবেছিলাম তুমি সত্যি একটা জলপরি। আর এই জলপরি বলার সাথে সাথেই নামদোর পিছনের সমস্ত ঘটনা মনে পড়ে। তার মনে পড়ে শিমচং এর এক্স-রে রিপোর্ট দেখে ডাক্তারের বলা সেই কথাগুলো। শিমচং কোনো কাজ না করা সত্ত্বেও এত দামি মুক্তগুলো কোথা থেকে পেল? সাথে সাথে শিমচং এর সেই সমস্ত অদ্ভুত আচরণ। নামদো বুঝে ফেলে শিমচং সত্যি একটা জলপরি। নামদোর কাছে তার ড্রেসটা চায়, আর পানি থেকে উপরে আসতেই সে দেখে তার পা চলে এসেছে। একটু আগে পুলে তুমি একটা জলপরি ছিলে, আর পুল থেকে ওঠা মাত্রই একটা মানুষ। তুমি একটা জলপরি হওয়া সত্ত্বেও আমাদের বাড়িতে আছো। আমাদের তো কপাল খুলে গেছে। তোমাকে নিয়ে যদি অ্যাকোরিয়ামে ঘুরে বেড়াই তাহলে তো টাকা আর টাকা। এসব কথা শুনে শিমচং বুঝতে পারে নামদোকে বিশ্বাস করা যাবে না। তাই সে নামদোর সাথে হাত মিলিয়ে তার সমস্ত স্মৃতি মুছে দেয়। রাতে ডিনার করার সময় নামদো বলে, উফ, কি যেন একটা ছিল। এসব দেখে শিমচং বলে, আমি তো তার স্মৃতি মুছে দিয়েছি। এর মানে কি আমার বিশেষত্বতা ঠিকঠাক ভাবে কাজ করেনি? জুনজে তার মনের কথাগুলো শুনে বুঝে যায় নামদো আসলে কি বলতে চাইছে। নামদোর মাথায় মেরে বলে, আরে কি আবল তাবল বলছো, চুপচাপ খাবারটা শেষ করো তো। শিমচং জুনজেকে টেনে নিয়ে আসে আর বলে, জুনজি, তোমার কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরে তুমি আমার সাথে ভালোভাবে কথা বলছো না কেন? সারাক্ষণ এমন চুপচাপ হয়ে কেন থাকছো? জুনজে বলে, যদি তুমি আমাকে প্রমিস না করো তাহলে আমি তোমার সাথে কথা বলবো না। তোমায় আমাকে প্রমিস করতে হবে, আমার কিছু হয়ে গেলে তুমি অন্য একজনকে নিয়ে ভালো থাকবে, অন্য কাউকে ভালোবাসবে, নিজের জীবনটাকে সুন্দর করে কাটাবে। শিমচং মনে মনে বলে, ও জুনজি, আমি তোমায় কিভাবে বলি? আমি এটা কখনোই করতে পারবো না, কারণ তুমি মরে গেলে আমিও মরে যাব। আমি ততদিনই বেঁচে থাকবো যতদিন তুমি আমায় ভালোবাসবে। আমার কাছে একটা নির্দিষ্ট সময় আছে, এই সময়টুকুর মধ্যে তোমাকে আমায় ভালোবাসতে হবে। তুমি আমায় ভালো না বাসলে আমার হৃদয় শক্ত হয়ে আমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, আমি তখনই মরে যাব। জুনজি সাথে সাথে বলে, এই কি বললে তুমি? তোমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে? শিমচং বলে, তুমি আমার মনের কথা শুনতে পাও? তুমি যেন কি একটা বললে তোমার হৃদয় শক্ত হয়ে যাবে, তোমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। শিমচং আবারও বলে, আচ্ছা তুমি কবে থেকে আমার মনের কথাগুলো শুনতে পাও? জুনজি চিৎকার করে বলে, এসব কিছু জানার প্রয়োজন নেই। তুমি কি বললে? আমাকে ছাড়া তুমি বাঁচবে না, তোমার হৃদয় শক্ত হয়ে যাবে, তোমার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে। শিমচং কি বলবে সে তার ভাষা হারিয়ে ফেলে। তুমি এসব কি যাতা বলে যাচ্ছ? তুমি কবে থেকে আমার মনের কথাগুলো শুনতে পাও? এর মানে কি তুমি এটাও জানো আমি কোথা থেকে এসেছি, আমি কে? হ্যাঁ, আমি তোমার সমস্ত কিছুই জানি। আমি এখন সবকিছু মনে করতে পেরেছি। যে ছেলেটা বৃষ্টিতে তোমার উপর ছাতা ধরেছিল, তোমার হাত ধরেছিল, তোমার জন্য রামেন বানিয়েছিল, সেই ছেলেটা আমি ছিলাম। তুমি তো স্পেনের সেই মেয়েটা আমায় নিয়ে সমুদ্রে ঝাঁপ দিয়েছিলে। তুমি তো সেই জলপরি যে আমায় চুমু করে আমার সাথে থাকা স্পেনের সমস্ত স্মৃতি মুছে দিয়েছিলে। এবার তো আমি জানতে পারি তোমার মৃত্যুর কারণ। আমার বাঁচা মরা তো তোমার উপর ডিপেন্ড করছে। যদি তুমি বেঁচে থাকো তাহলে আমিও বেঁচে থাকবো, কারণ জলপরীরা শুধুমাত্র একজনকেই ভালোবাসতে পারে, তবে সেই মানুষটিকেও তাকে ভালোবাসতে হবে, তা না হলে মারমেডদের হার্ট শক্ত হয়ে তারা মারা যাবে। তাহলে এখানে মাধ্যম তো কোনো প্রবলেম না, এখানে প্রবলেমটা তো আমি। তোমার মৃত্যুর জন্য তো আমি দায়ী হয়ে আছি।
শিমচং জুনজের হাত ধরতে চাইলে তাকে হাত ধরতে দেয় না। শিমচং এতে অনেক কষ্ট পেয়ে জোরে জোরে কাঁদতে থাকে। তার চোখ থেকে অঝরে অশ্রু পড়তে থাকায় অনেক মুক্ত ছড়িয়ে পড়ে। জুনজে ব্যালকনিতে দাঁড়িয়ে তার অতীতের সেসব কথাই ভাবছিল। নামদো বলে, আরে তোমরা কি আবারও ফাইট করেছো নাকি? না, তাহলে মেয়েটা এত জোরে জোরে কাঁদছে কেন? আমার মতে এবার তোমাদের সত্যি সত্যি ব্রেকআপ করে নেওয়া উচিত। মেয়েটাকে এমন ভাবে কষ্ট না দিলেই পারো। জুনজের সামনে এসে শিমচং বলে, তুমি কি ভয় পাচ্ছ না? আমি যে একটা জলপরি, তোমার সিক্রেট আমি অনেক আগেই জানতে পেরেছি। তুমি একটা জলপরি। আমি ভেবেছিলাম এটা জানার পর তুমি আর আমায় পছন্দ করবে না, আর ভালোবাসবে না আমায়। জুনজে বলে, আমি জানতাম সবকিছুর পুনরাবৃত্তি হবে। জুনজে, তুমি কি রিপিট হওয়ার কথা বলছো? জুনজে শিমচংকে নিয়ে সিয়াদের মিউজিয়ামে আসে। শিমচংকে দাম রিয়ং এর পেন্টিং এর কাছে নিয়ে আসে। শিমচং পেন্টিংটা দেখে অবাক হয়ে যায়। আমি জানি তুমি কি ভাবছো। তুমি ভাবছো এই ছবির মানুষটাকে দেখতে আমার মতো, কিন্তু এটা কিভাবে সম্ভব? কে এই মানুষটা? এই মানুষটা একটি জলপরীকে ভালোবাসতো। এই মানুষটা ছেলেবেলায় সমুদ্রে পড়ে গিয়েছিল। সেই জলপরী তার জীবন বাঁচিয়েছে, আর অনেক লম্বা একটা সময় জুড়ে তাদের মধ্যে ভালোবাসা ছিল। ছেলেটা তার জন্য খাবার নিয়ে আসতো। সমুদ্রের পাড়ে তারা দেখা করত, একসাথে খেলা করত। কিছু বছর পর অন্য একটি মেয়ের সাথে তার বিয়ে ঠিক হয়। বিয়ের রাতে সে পালিয়ে আসে জলপরি সেহুয়ার কাছে। তার সাড়া না পেয়ে সমুদ্রে ঝাঁপ দেয়। তবে এবার সেহুয়া তাকে কিস করে তার সমস্ত স্মৃতি মুছে দেয়। তাই পরবর্তীতে ছেলেটি কখনোই আর তার খোঁজ করেনি। তবে অনেক বছর পর ভাগ্য তাদের আবারও সামনাসামনি নিয়ে এসেছিল। শিমচং বলে, এরপর কি হয়েছিল? এবার জুনজে থেমে যায়। সে বলতে পারে না গ্রামের অত্যাচারী প্রধান তাদেরকে কিভাবে মেরে ফেলেছিল। জুনজে, বলো আমায়, এরপর কি হয়েছিল? তুমি আমায় বলেছ কিছু একটার পুনরাবৃত্তি হবে। বলো আমায়, এরপর কি হয়েছিল? জুনজে শিমচং এর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। জুনজে বলে, এরপর তারা দুজন একসাথে থাকতে শুরু করে, আর একসাথে বুড়ো হয়ে যায়, আর একসাথেই মারা যায়। এসব শুনে শিমচং বলে, আমিও তোমার সাথে থাকতে চাই, আর একসাথে বুড়ো হতে চাই, একসাথেই মরতে চাই। বাড়িতে এসে শিমচং জুনজেকে বলে, আমি বুঝতে পারছি তোমার খুব খারাপ লাগছে। এটা ভেবে আমার জীবন তোমার ফিলিংস এর উপর ডিপেন্ড করছে। আমার কাছে একটা আইডিয়া আছে। তুমি চাইলে তোমার স্মৃতি থেকে এসব কথা মুছে দিতে পারি। তুমি জাস্ট তোমার চোখ দুটো বন্ধ করো। আরে কি বলছো তুমি এসব? আমি এখন চোখ বন্ধ করতে পারবো না। তুমি সরো তো এখান থেকে। জুনজে স্মৃতি মোছার জন্য তার পিছু লেগে পড়ে। শিমচং এর হাত থেকে বাঁচার জন্য দৌড়তে শুরু করে। এসব দেখে নামদো বলে, হায় হায়, আজকে আবার এদের কি হলো? বাচ্চাদের মতো দৌড়দৌড়ি করছে কেন? রুমে এসে জুনজে কম্বল গায়ে নিয়ে চারদিক চেপে শুয়ে পড়ে। জুনজে বলে, সেদিন আমি সবকিছু শুনতে পেয়েছি। তুমি মনে মনে আমায় কত কি বলেছ। সিওল এত দূরে, জানলে আসতাম না। হায় রে মানুষ, কি পাথরের হৃদয়, এমন আরো কত কি বলেছ তুমি। শিমচং হাসতে থাকে। তাহলে 2 দিনের স্মৃতি মুছে দেই কেমন? একদমই না। শিমচং ওপর থেকে নেমে তার কাছে শুতে আসতে চাইলে জুনজে তাকে মানা করে। শিমচং এর মন খারাপ হয়ে যেতে লাগলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি আমায় প্রমিস করো আমার স্মৃতি মুছবে না। শিমচং অনেক খুশি হয়, আর তারা একসাথে ঘুমিয়ে যায়। পরদিন সকালে সিওহি আনের সাথে দেখা করার বাহানায় তাদের বাড়ি চলে আসে। আর আন এতটা সকাল সকাল সিওহিকে তার বাসায় দেখে অবাক হয়। আসলে ম্যাডাম, আমি সেদিন রাতের জন্য খুবই দুঃখিত। সিওহি বলে, সমস্যা নেই, ড্রাঙ্ক অবস্থায় একটু একটু এরকম হয়। আন মেডকে কফি দিতে বলে। মেড এসে সিওহিকে দেখতে পায়। সিওহি তাকে বলে, তোমার কুকিং স্কিলস অসাধারণ। শুনলাম তুমি নাকি জবটা ছেড়ে দিয়েছো। তুমি চাইলে আমার বাসায় মেড হিসেবে জয়েন করতে পারো। তাহলে আপনিও আজ থেকে বেডরুম ছেড়ে কিচেন রুমে থাকা স্টার্ট করুন। মেডের কথা শুনে আন পুরো শকড হয়ে যায়। তুমি কি বলছো এগুলো? তুমি কি ড্রাঙ্ক হয়ে আছো? মেড বলে, না। আচ্ছা, আপনি সেদিন আমার একটা কাহিনী শুনিয়েছিলেন না, যে মহিলা তার বান্ধবীর থেকে তার হাজবেন্ডকে কেড়ে নিয়েছে, এরপর তার বান্ধবীর বাড়ি থেকে তার বান্ধবীকেই বের করে দিয়েছে। পরে যার কোনো খোঁজ আর পাওয়া যায়নি, সেই হারিয়ে যাওয়া বান্ধবীটাই হলাম আমি। হ্যাঁ, আমি হলাম মিস্টার হিউ এর প্রাক্তন ওয়াইফ। এসব শুনে আন অবাক হয়। এতদিন আমি চুপ ছিলাম এটা ভেবে জুনজে ভালো আছে, কিন্তু এখন যেহেতু আমার মতো আমার ছেলেও সেই বাড়ি থেকে হারিয়ে গেছে, তাই আমি আর চুপ থাকবো না। আমি খুব শীঘ্রই
তোমার আসল জায়গাটায় তোমায় পৌঁছে দেব। সত্যের বোঝার ভার আর সইতে না পেরে সিওহি বাড়ি থেকে বেরিয়ে আসে। এবার তারা জানতে পারে কং জি হিয়ন একটা ফস্টার ফ্যামিলিতে ছিল, তবে কং জি হিয়নকে পরবর্তীতে যারা অ্যাডপ্ট করেছিল তারা নিখোঁজ। মিসেস সিওহি মিস্টার হিউকে হসপিটাল থেকে বাড়িতে নিতে আসে। আজ থেকে উনি হচ্ছে তোমার নতুন সেক্রেটারি। ড্রাইভার নামের পরবর্তীতে উনি তোমার দেখাশোনা করবে, আর এই নতুন সেক্রেটারিটা হলো মা দেও। এত রাতে তেহিকে বাড়ির বাহিরে যেতে দেখে নামদো বলে, এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তেহি বলে, ক্লাবে যাচ্ছি সিয়াকে আনতে। ওয়াও, আমিও যাব। ওহ, সেখানে তো অনেক ফিশ আর ফ্রেশ ওয়াটার আছে। ফিশ বলতে মেয়েদের আর ফ্রেশ ওয়াটার বলতে অ্যালকোহলকে বুঝিয়েছে, কিন্তু শিমচং তো আর এসব কিছু বোঝে না। নামদোর মুখে এমন মাছ আর ফ্রেশ ওয়াটারের কথা শুনে শিমচং ভাবে সত্যিই সেখানে এসব রয়েছে, তাই বলে আমিও যাব। নামদো আর তেহি এটা শুনে ভীষণ খুশি হয়। শিমচংকে নিয়ে ক্লাবে আসলে এখানকার সবাই শিমচং এর সৌন্দর্য দেখে অবাক হয়, সবাই তাকে দেখতে থাকে। শিমচং সিয়াকে বলে, এত সুন্দর জায়গায় তুমি একা এসেছো কেন? আর তাকে ড্রিঙ্ক করতে দেখে বলে, এসব খেও না, লাস্ট টাইম জুনজে এসব খেয়ে অনেক ভমিট করেছিল। নামদো বলে, এগুলো মানুষের উপর ডিপেন্ড করে চং, তুমি এসব বুঝবে না। সিয়া বেশি খেলে ড্রাঙ্ক হয়ে মানুষকে কল করে কান্না করে। সিয়াকে রেগে যেতে দেখে নামদো ডান্স ফ্লোরে চলে আসে। সিয়া আর চং ইচ্ছে মতো ডান্স করতে থাকে। শিমচং এমন ভাবে নাচতে দেখে তেহি তো অবাক হয়ে যায়। এদিকে নামদো একটা মেয়ের সঙ্গে ফ্লার্ট করা স্টার্ট করে। এমন সময় জুনজের কল আসে। ও ডিটেকটিভ জুনজে, আপনার ইনভেস্টিগেশন শেষ হয়েছে? নামদো, বাড়ি ফাঁকা কেন? সবাই কোথা? শিমচং কোথা? আমরা সবাই ক্লাবে এসেছি। জুনজে বলে, শিমচংকে নিয়ে গেছো কেন? ওর তো মাথা ঘুরবে। আরে ধুর, শিমচংই তো এখানে ডান্স করে সবার মাথা ঘুরিয়ে দিচ্ছে। এটা শুনতেই জুনজে দ্রুত ক্লাবে আসে। শিমচংকে চলে আসতে বললেও শিমচং আসতে চায় না। এরপর জুনজে জোর করে এখান থেকে তাকে নিয়ে যায়। এটা দেখে সিয়ার ভীষণ কষ্ট হয়। বাহিরে বৃষ্টি শুরু হয়। শিমচং বলে, এই বৃষ্টি হলো আমার জীবনের একমাত্র আফসোস, যেটা আমি চাইলেও তোমার সাথে উপভোগ করতে পারবো না। তুমি জাস্ট একটা মিনিট ওয়েট করো, আমি এই যাব আর আসবো। জুনজে একটা লং শো আর একটা ছাতা নিয়ে আসে, আর এই সুন্দর বৃষ্টি ভেজা রোমান্টিক ওয়েদারটাকে উপভোগ করতে করতে বাড়ি চলে যায়। পরদিন সকালে শিমচং ইয়োনাকে নিয়ে একটা স্টলে বসে কথা বলছিল। এমন সময় তার ভিখারি বন্ধুটিও এখানে আসে। কাল আমার বার্থডে পার্টি হবে। কালকে তোমার জন্মদিন? শিমচং বলে, আমি জানি না কবে আমার জন্মদিন, কালই আমি আমার বার্থডে পার্টি করব। তোমরা সবাই কিন্তু চলে এসো, কেমন? হসপিটালে ড্রাইভার নাম রুমে একা ছিল। এই সুযোগে চিহিয়ন রুমে এসে নামকে জিজ্ঞেস করে, আচ্ছা আঙ্কেল, আপনার কি মনে হয় আপনার এই অবস্থার পিছনে আমার আম্মুর হাত রয়েছে? ইয়েস, এটা আমিও খুব ভালো করেই জানি। নামের বুকে হাত রেখে বলে, ইস, প্রবলেমটা এখানে না, প্রবলেমটা হচ্ছে আপনার মনে। অক্সিজেন পাইপটা সরিয়ে ফেলে। ড্রাইভার নাম শ্বাস নিতে না পেরে ছটফট করতে থাকে। রুমে প্রচুর জোরে জোরে সাউন্ড শুরু হয়। চিহিয়ন বুঝতে পারছে না সে এখন কি করবে। এমন সময় পেছন থেকে মা দেওং এসে তাকে টেনে নিয়ে আসে। গাড়িতে এসে চিহিয়ন বলে, কে তুমি? তাহলে তুমি সেই মা দেওং? রাতে শিমচং জুনজের আম্মুকে কল করে তাকে বার্থডে পার্টিতে আসার জন্য ইনভাইট করে, তবে মেড প্রথমে মানা করে দেয়। শিমচং বলে, আমার জীবনে এটাই প্রথম বার্থডে পালন হবে, বাসায় তোমার আম্মু আব্বু আসবে না? আমার তো আম্মু আব্বু নেই। এবার জুনজের আম্মু আসতে রাজি হয়। সকাল সকাল ডেলিভারি ম্যানরাও কেক ডেলিভারি করতে চলে এসেছে। শিমচং এর সেই ভিখারি বন্ধুটিও চলে আসে। নামদো তাকে দেখে ভয় পেয়ে যায়। ইয়োনা আর তার ভিখারি বন্ধুটির ব্যবহার দেখে প্রতিনিয়ত অবাক হতে থাকে। এদিকে জুনজে শিমচং এর জন্য গিফট কিনতে স্টলে এসেছে। শিমচং মেডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চলে আসে। এবার তাকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসার সময় অপর রাস্তার পাশ থেকে জুনজে শিমচংকে দেখতে পায়। জুনজে হাতে ইশারা কাটলেও সে তাকে দেখতে পায় না। শিমচংকে হেসে কথা বলতে দেখে বলে, শিমচং খুব সহজেই হাসতে পারে। শিমচং জুনজেকে দেখতেই হাত নেড়ে চিৎকার করে বলে, হো জুনজে, আমি এখানে। শিমচং এর মুখে এই নামটা শুনতে জুনজের আম্মু কিছুটা থমকে যায়। তোমার বয়ফ্রেন্ডের নাম হো জুনজে? ইয়েস, সে খুব সুন্দর। আপনি জানেন, জুনজের আম্মু বলেছিল ছেলেবেলায় জুনজের আম্মু তাকে নিয়ে বাইরে বের হলে সবাই জুনজেকে কোলে নিতে চাইতো, চুমু দিতে চাইতো। এগুলো শুনে জুনজের আম্মু এক অবাক চাহনিতে জুনজের দিকে তাকিয়ে থাকে। তাকে এতটা উদাস দেখে শিমচং বলে, আন্টি কি হয়েছে? আমার ছেলের নামটাও সেম, হো জুনজে।
আমি অনেক বছর ধরে তাকে দেখি না। আচ্ছা আন্টি, আপনি কি হারকিউলিস লাইট হাউস সম্পর্কে জানেন? তার আম্মু তাকে গল্প শোনাতো। অনেক বছর আগে এখানকার লোকেরা বিশ্বাস করত এটাই পৃথিবীর শেষ সীমানা। হারকিউলিসের আম্মু রোজ এখানে এসে তার ছেলের জন্য অপেক্ষা করত। তাকে দেখে লোকেদের অনেক কষ্ট হতো, তাই তারা এই লাইট হাউসটা বানিয়েছিল। তবে লেজেন্ডরা বলে যে মানুষগুলো এই জায়গা থেকে আলাদা হয়ে যায় তাদের আবারও দেখা হয়, কারণ এই জায়গাটা একটা দুনিয়ার শেষ হলেও এখান থেকে আরেকটা দুনিয়ার শুরু। শিমচংয়ের মুখে এই কথাগুলো শুনতেই জুনজের আম্মুর হার্টবিট বেড়ে যায়। এবার শিমচংও বুঝতে পারে এই মানুষটি হলো জুনজের হারিয়ে যাওয়া আম্মু। শিমচং মনে মনে বলে, জুনজে লাইট হাউসের কিংবদন্তি যা বলেছে সত্যি বলেছে। যারা এখান থেকে আলাদা হয় তাদের আবারও দেখা হয়। লাইট হাউসটা হয়তোবা এজন্যই বানানো হয়েছে, যাতে করে হারিয়ে যাওয়া ভালোবাসার মানুষগুলোকে আবারও ফিরে পাওয়া যায়। কংগ্রাচুলেশনস জুনজে, তোমার আম্মুকে তুমি আবারও ফিরে পেয়েছো। জুনজে শিমচংয়ের মনের কথাগুলো শুনে পুরো শকড হয়ে যায়। জুনজের আম্মু জুনজের দিকে দু চোখ মেলে তাকায়। এমন সময়ই ট্রাফিক সিগন্যাল পড়ে যায়। আজ এত বছর পর জুনজে তার মাকে খুঁজে পেয়েছে। ধীরে ধীরে তারা একজন আরেকজনের দিকে অগ্রসর হয়। জুনজেকে বুকে জড়িয়ে তার মা প্রচুর কান্না করে। তারা একটা ক্যাফে বসে নিজেদের মধ্যে কথা বলে। জুনজের মা বলে, তুমি বাড়ি থেকে কেন চলে গিয়েছিলে? একটু কষ্ট করে থেকে যেতে পারলে না? মা, তোমায় ছাড়া আমার বাড়িতে প্রচুর কষ্ট হতো। আমি ভেবেছিলাম তুমি হয়তো অ্যাব্রোড গিয়ে লেখাপড়া করছো। মা, অ্যাব্রোড তো আমার যাওয়া হয়নি, তবে আমি এখন অনেক ভালো আছি। জীবনে ভালো কিছু মানুষ পেয়েছি যারা আমায় ভালোবেসেছে, আমার ভীষণ খেয়াল রেখেছে। মা জানো, আমি তোমাকে কত খোঁজার চেষ্টা করেছি। আমি জানতাম একদিন তোমায় ঠিক খুঁজে পাবো, কিন্তু আমার জানা ছিল না তোমায় খুঁজে পেতে এতগুলো বছর লেগে যাবে। জুনজে তার মাকে শক্ত করে জড়িয়ে ধরে। বাড়িতে চং সবাইকে এই ব্যাপারগুলো বললে সবাই অবাক হয়। নামদো বলে, আমরা তাকে কোথায় কোথায় খুঁজেছি, সে যে আমাদের এতটা কাছে ছিল এটা ভাবতেই পারিনি। খাবার আনতে কিচেনে যাওয়ার সময় তার পায়ে ব্যথা পেতেই সে বলে ওঠে, কিছু তো একটা আছে, খুব বড় একটা ব্যাপার, আমার মনে পড়ছে না কেন, আমি বুঝতে পারছি না। এবার সিয়াকে কল করে বলে, জানো কি হয়েছে সিয়া, তোমাদের বাসার সেই আজম মা আছে না, সেই জুনজের মা। এসব শুনে সিয়ার তো পায়ের নিচের মাটি সরে যায়। বাড়ি ফেরার পথে জুনজে বলে, জানো মা, সিয়া খাবার নিয়ে আসতো, আমি এতদিন তোমার হাতের খাবারই খেয়েছি। একটু একটু যদিও মনে পড়তো, কিন্তু আমি এটা কখনোই ভাবতে পারিনি। আচ্ছা, সিয়া কি তোমার গার্লফ্রেন্ড? আরে না না, ও তো আমার কলেজ ফ্রেন্ড। তাহলে চং তোমার গার্লফ্রেন্ড? হ্যাঁ হয়েছে। আর বলতে হবে না, তোমার হাসি বলে দিচ্ছে সে তোমার ভালোবাসা। প্রতিটা বার এই মেয়েটা আমায় বিপদের হাত থেকে বাঁচিয়েছে। তাই বলে জুনজে তোমরা এখনই একসাথে থাকা শুরু করেছো? না মা, ওরকম কিছু না। আসলে চং এর মা বাবা কেউ নেই, ও এখানে কাউকে চেনেও না। মেয়েটা অনেক সরল। তাছাড়া আমি নিচের রুমে আর ও উপরের রুমে থাকে। এবার তারা ভেতরে এসে সবাই একসাথে শিমচং এর বার্থডে সেলিব্রেশন করে। পার্টি শেষে তেইহি ওনাকে বাড়ি পৌঁছে দিতে যায়। নামদো বলে, আচ্ছা চং, তুমি একটু নর্মাল বন্ধু বানাতে পারো না? এত অদ্ভুত বন্ধুর সাথে তুমি কিভাবে চলো? কেন, কি হয়েছে? ওরা খুব ভালো, আমি ওদের অনেক ভালোবাসি। আর তাছাড়া জুনজের মাও তো আমার বন্ধু। অবশ্যই আমরা অনেক ভালো বন্ধু। তারা একসাথে বসে ড্রিঙ্ক করার সময় নামদো বলে, আচ্ছা আন্টি, আপনি কিছু না মনে করলে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ অবশ্যই। আপনি কি কাং জিহন নামের কাউকে চেনেন? হ্যাঁ, আমি তাকে চিনি। আর জুনজে, তুমিও তাকে চেনো। এটা তোমার সৎমা সিওহি, ও নিজের নাম পরিবর্তন করে কাং জিহন রেখেছে। এটা শুনে জুনজে অবাক হয়। সিয়া জুনজের বাড়ি আসে, তবে সে কিছুতেই ভিতরে ঢোকার সাহস করতে পারছে না। তেইহি বাড়ি ফিরলে তাকে দেখতে পায়। এবার সিয়া তাকে নিয়ে ড্রিঙ্ক করতে আসে। বলে, আমি সত্যিই জানি না তুমি আমাকে ঠিক কতটা পছন্দ করো, তবে আজ তোমাকে আমি যা বলবো এটা জানার পর তুমিও আমায় ঘৃণা করবে। আজম্মা জুনজের মা, এটা আমি জানতাম। তাহলে এই কথাটা তুমি এতদিন কেন বলনি? কারণ উনি আমাদের বাসার মেড ছিল। কারণে অকারণে আমি তার সাথে অনেক বাজে বিহেভ করেছি। ভেবেছিলাম আগে সবকিছু ঠিকঠাক করে এরপর সবাইকে জানাবো। আসলে জানো তো তেইহি, একতরফা ভালোবাসাগুলো শুধু মানুষকে কষ্টই দেয়। এই বলে সিয়া কাঁদতে শুরু করে। এমন অনুতপ্ততা দেখে তেইহির তার জন্য মায়া হয়।
রাতে জুনজি ডিটেকটিভ হংকে কল করে বলে, কাং জি হিয়ন হলো আমার সৎমা। এর মানে তুমি বলতে চাইছো তোমার সৎমাই তোমাকে মারতে চেয়েছিল? কিন্তু এরকমটা সে কেন করবে? হয়তো সম্পত্তির লোভে। হোয়াট? প্লিজ ডোন্ট ট্রাই টু মেক মি ফল জুনজি। তুমি নিজে ঠকবাজ। তোমার আবার কিসের সম্পত্তি আছে? জুনজি তার আসল পরিচয়টা তাকে দেয়। ডিটেকটিভ অবাক হয়ে বলে, সত্যি তুমি মিস্টার হিউয়ের ছেলে? সত্যি তুমি এত বড় লোক? এটা কোনো বড় বিষয় নয়। এবার আপনি আমার সৎমাকে অ্যারেস্ট করুন। আমরা কারো বিরুদ্ধে যেতে পারি না, তাকে অ্যারেস্ট করতে প্রমাণ লাগবে। হসপিটালে ড্রাইভার নাম এখনো কোমায় আছে। সে অতীতের কিছু ভিশন দেখতে পায়। নাম কিছু ডকুমেন্টস নিয়ে এগুলোকে লুকোনোর চেষ্টা করছিল। এমন সময় তার সামনে নামদো আর চি হিয়ন আসে। চি হিয়ন বলে, মা, আমার বাবা কি এই মা দেয়ং? আচ্ছা, তোমার সমস্যাটা কি চি হিয়ন? আমরা তোমার জন্য সবকিছু করছি তো। মা, সত্যিই আমার ঘৃণা হচ্ছে আমি এমন একজন মার্ডারারের ছেলে। আমার বাবা এমন একজন যে একটা কুখ্যাত ক্রিমিনাল। এবার কাং জি হিয়ন তার কাহিনীটা তার ছেলেকে শোনায়। আমার মা দুটো যমজ সন্তান জন্ম দিয়েছিল। জন্মের পরপরই আমাদের অনাথ আশ্রমে পাঠিয়ে দেওয়া হয়। একটা বড়লোক পরিবার থেকে আমার বোনকে দত্তক নেয়। তবে আমায় দত্তক নিয়েছে একটা গরিব পরিবার, যে ঘরে প্রতি রাতে বাবা নেশা করে মাতাল হয়ে এসে আমার উপর আর মায়ের উপর করত অত্যাচার। আর আজ এই জায়গাটাতে আসার জন্য আমায় অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে। তাই আমি কখনোই চাইনি আমার ছেলেও আমার মতো কষ্ট করুক। তোমার বাবা হোক মা দেয়ং, হোক হিউ চেয়ারম্যান, তারা আমাদের উপরে ওঠার একটা সিঁড়ি মাত্র। এদিকে তেইহি সিয়াকে বাড়ি ড্রপ করতে আসে আর বলে, আমি ভেবেছি এখন থেকে তোমায় পছন্দ করা ছেড়ে দেব। শোনো সিয়া, এভাবে মনে দুঃখ পুষে রেখে তুমি জীবনে কখনোই সামনের দিকে এগোতে পারবে না। তাই তোমার উচিত মনের কথাগুলো জুনজেকে বলে দেওয়া। চং জুনজের মাকে নিয়ে তার রুমে শুতে আসলে সে দেখে জুনজে তার জন্য গিফট রেখে গিয়েছে, একটা পিঙ্ক কালারের শুজ আর সেই প্রিয় অক্টোপাসটি। শুজটা পরে চং খুব খুশি হয়। অক্টোপাসটিকে বলে, তোমায় পেতে আমি কত কষ্ট করেছি, এখন তুমি আমার হাতে এসেছো। গিফটগুলোর জন্য জুনজেকে শুক্রিয়া জানায়। জুনজে বলে, এত রাত হয়েছে, তুমি এখনো জেগে আছো? জুনজে, আজ আমার জন্মদিন, কিন্তু আমি তোমায় ভালোভাবে দেখতেই পারলাম না। দরজা খুলো, আমি নিচেই আছি। সে তাকে মন ভরে দেখে নেয়। মনে মনে বলে, জুনজে, আমার জন্মদিনের দিন তুমি আমায় চুমু খাবে না? এবার তারা পুলের পাশে এসে দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক সুন্দর একটা মুহূর্ত কাটায়। পরদিন সকালে জুনজে তার বাবার অফিসে এসে জি হিয়নকে বলে, আমার বাবা কোথায়? আমি তোমাকে আগেই বলেছি বাবা ট্রিপে গেছে। অফিসের স্টাফরা বলা বলি করছে, আরে এটাই তো চেয়ারম্যান হিউয়ের আসল ছেলে। সে ফিরে এসে ডিটেকটিভকে কল করে বলে তার বাবার ট্রাভেল হিস্ট্রি চেক করতে। এবার তারা জানতে পারে মিস্টার হিউ গত 6 মাস যাবৎ দেশের বাইরে যায়নি। জুনজে নামদোকে কল করে বলে, শোনো, আমরা একটা বাড়িতে চুরি করতে যাব। এই চুরির কথাটা শুনে নামদোর তো ভাই প্রাণ ফিরে আসে। কোথায় 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 চুরি করতে হবে বলো? আমার বাবার বাড়িতে। সমস্ত কথা চং শুনতে পায়। বলে, আমিও তোমাদের সাহায্য করতে চাই। এটা ঠিক হবে না, তোমার কিছু হয়ে গেলে জুনজে আমায় খেয়ে ফেলবে। একটু ভেবে বলে, আচ্ছা চং, তুমি তো জুনজের সৎ ভাই জি হিয়নকে চেনো, তাই না? এদিকে জুনজের মা আনকে বলে, তুমি কি 2 ঘন্টার জন্য সিওহিকে বাড়ির বাইরে নিয়ে আসতে পারবে? আন বলে সে কাজটা করে দেবে। জিহিয়ন মাতাল হয়ে তার বাবার কাছে এসে বলে, বাবা, আমি ঠিকঠাক ভাবে কোম্পানির খেয়াল রাখছি, তোমার খোঁজ নিচ্ছি। আমি কি তোমার একমাত্র ছেলে হতে পারি না? জুনজে তো তোমার কোনো খোঁজও নেয় না, তাও কেন তোমার জুনজেকেই চাই? আমি তো শুনেছি সে মানুষদেরকে ঠকিয়ে চলে, লোকেদের টাকা পয়সা লুটপাট করে খায়। জিহিয়ন, তুমি নেশার মধ্যে রয়েছো, অনেক রাত হয়েছে, যাও রুমে গিয়ে শুয়ে পড়ো। পরদিন সকালে তারা সবাই তৈরি হয়। জুনজে চংকে দেখে বলে, তুমি এরকম একটা শর্ট ড্রেস পরে আবার কোথায় যাচ্ছ? যাও চেঞ্জ করে এসো। নামদো বলে, আমাদের দেরি হচ্ছে। তারা চোখে ইশারা কেটে বেরিয়ে পড়ে। চং চি হিয়নের সাথে দেখা করতে আসে আর তারা পোকামাকড় মারার লোক সেজে বাসায় ঢোকে। প্রথমেই তেহি তার হ্যাকিং দক্ষতা কাজে লাগিয়ে ক্যামেরাগুলোকে অফ করে দেয়। নামদো কাজের মহিলাকে বিভিন্ন কথা বলে ব্যস্ত করে ফেলে। জুনজে প্রমাণ খুঁজতে রুমগুলো দেখতে থাকে। সে এক রুম ভর্তি ভায়োলেট কালারের ফুল দেখে কিছু ছবি আর মেডিসিনের স্যাম্পল নিয়ে নেয়। ধীরে ধীরে জুনজে তার বাবার রুমে চলে আসে। হিউ বলে, কে? জি হিয়ন, আপনার চোখ এতটাই খারাপ হয়ে গেছে নিজের ছেলেকেও দেখতে পারছেন না। জুনজে, তুমি এসেছো, আপনি আমার সাথে চলুন। এখন থেকে আমার বাসায় থাকবেন। এই বাসাটা আপনার জন্য নিরাপদ না। আমি আমার বাসা ছেড়ে কোথাও যাব না। আপনি একটা মৃত্যুকূপে পড়ে আছেন, আপনি বুঝতে পারছেন না? বাবা, সত্যি কি আপনার দৃষ্টিশক্তি চলে গেছে, না ইচ্ছে করেই দেখতে চাইছেন না? আপনার দ্বিতীয় স্ত্রীর 2টো বিয়ে হয়েছিল, তার 2জন স্বামীর ওই চোখের দৃষ্টিশক্তি কমে গিয়ে তারা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে।
গিয়েছে। সে তার বাবাকে জোর করে নিয়ে যেতে চায়। মিস্টার হিউ চিৎকার করে বলে, ছাড়ো আমাকে, জিহিয়ন আমায় সব বলেছে। তুমি একটা প্রতারক, মানুষের সাথে প্রতারণা করে আজ হয়তো কোথাও ফেসে গেছো, তাই আমায় নিতে এসেছো, তাই না? এসব শুনে জুনজে খুব কষ্ট পায়। উপরের ঘরের চিৎকার চেঁচামেচিতে বাড়ির মেয়েট সতর্ক হয়ে সে জিহিয়নকে কল করে জানিয়ে দেয়। জিহিয়ন ফেরার সময় বলে, চং, তাহলে তুমি এই জন্য আমায় ডেকেছিলে, তাই না? যাতে জুনজে বাসায় ঢুকতে পারে। সে চলে যায়। চং পিছন ফিরতেই মা দিয়ংকে দেখতে পায়। মা দিয়ং এর হাতে থাকা হাতুড়ি দিয়ে সে উপরে থাকা পাইপগুলো ব্রাস্ট করে দেয়। পানির স্পর্শ থেকে বাঁচতে চং দৌড়তে শুরু করে। সে দৌড়ে ছাদের উপরে চলে আসে। এবার মা দিয়ং দরজা খুলতেই চং তার হাত ধরে টেনে কিনারে নিয়ে আসে। বলে, তুমি অনেক করেছো, অনেক হয়েছে, এবার তোমায় সব হারাতে হবে। চং মা দিয়ং এর স্মৃতি মুছে দেওয়ার সময় সে এই জন্ম এবং পূর্বজন্মের সমস্ত কিছু দেখতে পায়। आजकल परिहार नहीं चाहिए। চং দেখতে পায় দামরিয়ং আর জলপরি সেহোয়াকে লোভী মানুষগুলো কিভাবে মেরে ফেলেছিল। এসব দেখে চং এর শরীর শিউরে ওঠে। সে কষ্টে কাঁদতে শুরু করে। বলে, জুনজে আবারও আমায় মিথ্যে বলেছে। তারা একসাথে বড় হয়নি। হুট করেই তার হৃদয়ে ব্যথা শুরু হয়। মা দিয়ং তার স্মৃতি হারিয়েছে। সে পাগলের মতো করছে। চংকে দেখে ভয়ে সে দৌড়ে পালায়। জুনজে শেষবারের মতো তার বাবার জীবনের কথা চিন্তা করে বলে, বাবা, আপনি আমার সাথে চলুন। কিন্তু মিস্টার হিউ এবারও প্রত্যাখ্যান করে। তারা তিনজন বাড়ি ফিরে আসে। দেখা যায় জুনজেকে মানা করে মিস্টার হিউ দুঃখ পাচ্ছে। এদিকে আন সিওহিকে বলে, আমি খুবই দুঃখিত, কারণ আজ এই পার্টিতে যা হতে চলেছে তা হয়তো আপনার ভালো লাগবে না। সিওহি বলে, কেন? কি এমন ঘটবে যে আমার ভালো লাগবে না? আজ আর আমি বলবো না, সরাসরি দেখাবো। জুনজের মা ভেতরে আসে। আন পরিচয় করিয়ে দেয় চেয়ারম্যান হিউ এর প্রাক্তন ওয়াইফ হিসেবে। আর তাকে দেখে সিওহি তো অবাক হয়। আন বলে, তিনি তার ছেলেকে হারিয়ে ফেলেছিল, তবে আল্লাহ তাআলা আবারও তার ছেলেকে তার কাছে ফিরিয়েছে। এটা শুনে সবাই তাকে কংগ্রেচুলেশনস জানায়। জুনজের মা বলে, সিওহি, আমি তোমায় বলেছিলাম আমার ছেলেকে আমি ঠিক খুঁজে নেব। এবার তোমার সাথে তোমার ছেলেকে তোমাদের আসল জায়গাটাতে আমি পৌঁছে দেব। তুমি যে জায়গার কথা বলছো তা তো তোমার ছেলে অনেক বছর আগেই হারিয়ে ফেলেছে। আর হ্যাঁ, আপনাদের জানার সুবিধার্থে বলছি, মিস্টার হিউ তার সমস্ত সম্পত্তি আমার আর তার ছেলে জি হিয়নের নামে করে দিয়েছে। এসব শুনে সবাই হতভম্ব হয়ে যায়। অন্যদিকে চং বাড়ি ফিরে পিছনের দিনগুলো মনে করে, যখন সে প্রথম এই বাড়িতে এসেছিল। আর সে ভাবে, সে যদি এখনো জুনজের সাথে থাকে তাহলে হয়তো জুনজের জীবনে বিপদ নেমে আসবে। ফেরার পথে কাং জি হিয়ন অর্থাৎ সিওহি মা দিয়ংকে কল করে। স্মৃতি হারিয়ে ফেলায় সে তাকে চিনতে পারে না। বলে, কে আপনি? আমি কে? মানে পাগল হয়ে গিয়েছো নাকি? নিশ্চয়ই মেডিসিন নাওনি। আচ্ছা, এবার বলো মেয়েটার কি হলো? মেয়ে? আমার কোনো মেয়ে নেই। জি হিয়ন বাড়ি ফিরে মিস্টার হিউকে জিজ্ঞেস করে, বাবা, কেউ কি এসেছিল? তবে হিউ মিথ্যে বলে, না তো। সিসিটিভিতে কিছু খুঁজে না পেয়ে সে সেন্টারে কল করলে তারা জানায় 2 ঘন্টা যাবৎ সিস্টেম বন্ধ আছে। এসবে চিহিয়ন প্রচুর রেগে যায়। এদিকে ডিটেকটিভ হং তার পার্টনারকে নিয়ে জুনজের বাড়ি এসেছে। তেহি তাকে একটা প্যান ড্রাইভ দিয়ে বলে, এই ফাইলে লেখা আছে মিস্টার হিউ তার সমস্ত সম্পত্তি চিহিয়ন আর কাং জিহিয়ন ওরফে সিওহি তার নামে করে দিয়েছে। এর মানে এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক চিহিয়ন। আমার মনে হয় বাবা এটা না দেখেই সাইন করেছে, কারণ আমি যখন তার ঘরে গিয়েছিলাম সে আমায় দেখেও চিনতে পারছিল না। কিন্তু আমাদের কাছে তো এরকম কোনো প্রমাণ নেই। জুনজে সেই মেডিসিন আর ফুলগুলোর ছবি দেখায়। ছবিটা দেখতেই নামদো বলে, আরে এটা তো স্টেপ মাদার্স পয়জন। বলা হয়ে থাকে রোমান সাম্রাজ্যের এক রানী তার সৎ ছেলেকে মারার জন্য এই পয়জন ব্যবহার করেছিল। এই ফুলের রস যদি কিছুর সাথে মিশিয়ে কাউকে খাওয়ানো হয় তাহলে সে খুব দ্রুত মারা যাবে। সবচেয়ে অবাক করা বিষয় হলো এটা এত সহজে ধরা পড়ে না। এদিকে সিওহি লোকেশন দেখে মা দিয়ং এর সাথে দেখা করতে আসে। বলে, আমি কাং জিহিয়ন বলছি, তোমার কি মনে নেই আমার কথা? এবার মা দিয়ং এই নামটা শুনে কিছু একটা মনে করতে পারে।
অতীতে কাং জে হিয়ন যে অনাথ আশ্রমে ছিল সেখানে মা দেয়ংও থাকতো। তারা ছোট থেকেই বন্ধু ছিল। আর দেখা যায় মা দেয়ং মাটিতে একটা জলপরি আঁকছে। চং অনেক জোরে জোরে গান বাজাচ্ছিল। জুনজে তার সাড়া না পেয়ে ওপরে আসে, বলে তোমার শরীর ঠিক আছে? চং তার উপর রেগে উঠে বলে, যাও এখান থেকে, তোমার মনে কি চলছে আমি তা জানি না, তবে আমি কিছু ভাবতেই তুমি তা শুনে ফেলছো। এটা কি ঠিক আমার অনুমতি ছাড়া আমার মনের কথাগুলো শুনে ফেলা? আমি কিছু ভাবতে চাই, দয়া করে এখান থেকে চলে যাও। জুনজে তাকে জড়িয়ে ধরে বলে, কি এমন ভাববে তুমি? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। পরদিন সকালে জুনজে হেডফোন দিয়ে তার জন্য মজার মজার খাবার বানায়। তেহি এসে বলে, তুমি আমার হেডফোনটা নিয়েছো কেন? এমন সময় চং তাকে দেখে জুনজে হেডফোনটা পরে নিয়ে বলে, বিশ্বাস করো আমি কিছু শুনতে পাচ্ছি না। আমি অনেক মজার খাবার বানিয়েছি, তোমার পছন্দের খাবার, এসো খেয়ে নাও। সিউহি মিস্টার হিউকে মেডিসিন খেতে বলে, তবে তার কিছুটা সন্দেহ হয় জুনজের বলে যাওয়া কথাগুলো মনে করে। তাই সে বলে, তুমি রেখে যাও, আমি পরে খাবো। দরজার আওয়াজ শুনে বুঝতে পারে সিউহি চলে গেছে। টিস্যু পেপারে মুড়িয়ে মেডিসিনটা ডাস্টবিনে ফেলে দেয়। আর এসব কিছু সিউহি দেখে নেয়। ড্রাইভার নাম কোমায় থাকা অবস্থায় আবারও অতীতের কিছু ভিশন দেখতে পায়। সে ওই ডকুমেন্টসগুলো নিয়ে একটা ঝুপড়ির পিছনে লুকিয়ে পড়ে। নামদো তাকে দেখে ফেলে। নামদো একটা অ্যাকুরিয়ামে এসে ওনারের সাথে কথা বলে, আচ্ছা আপনি কি বলতে পারেন একটা সত্যিকারের জলপরির দাম কত হতে পারে? সত্যিকারের জলপরি? তাহলে তো এর দাম কয়েক কোটি হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন যখন তারা পুলের পাড়ে দেখা করেছিল, জুনজে চংকে জলপরি বলে ডেকেছিল। আর এসব কিছু নামদো তার চোখে দেখেছে, তাই সে জানে শিমচং একটা জলপরি। বাড়ি ফেরার পথে হঠাৎই সিয়ার কল আসে। তারা একটা ক্যাফে আসে। তেহির কথা মতো সিয়া তার মনের কথাগুলো জুনজেইকে বলে, আমি তোমাকে শুধুমাত্র আমার বন্ধুই মনে করি, এর বাইরে আমি অন্য কিছু তোমায় নিয়ে কখনোই ভাবিনি। আমি জানি জুনজে এসব কিছু তুমি চং এর জন্য করছো। আচ্ছা যখন চং চলে যাবে তখন কি আমরা এক হতে পারি না? চং কোথাও যাবে না, আর যদি সত্যি চলে যায় তাহলে আমি ওর পিছু পিছু যাব। সিয়া, ভালোবাসাটা অনেক মূল্যবান, তাই তুমি বরঞ্চ এমন কাউকে খুঁজে নাও যে সত্যি তোমাকে ভালোবাসবে। বাসার কাছাকাছি আসতেই চি হিয়ন আসে, বলে, তুমি কেন চোরের মতো আমার বাড়িতে ঢুকেছিলে? জুনজে এক পাঞ্চ করে বলে, তোমার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। কেন আমার বাবার সাথে দেখা করতে গিয়েছিলে? বাবার কোনো প্রয়োজন নেই তোমার মতো ঠকবাজ ছেলের, আমি একাই যথেষ্ট তার জন্য। জুনজে প্রচুর রেগে যায়, আবার পাঞ্চ করে বলে, বাবার চোখ নষ্ট হয়ে যাচ্ছে এই কথাটা তুই আমাকে কেন বলিসনি? আচ্ছা এমন তো নয় এসব কিছুর পিছনে তোর মায়ের হাত আছে? যদি এরকমটা হয় তাহলে মনে রাখিস তোদের দুজনকেই আমি মেরে ফেলবো। আচ্ছা তুই না আমায় বলেছিলি এটাই তোর প্রথম বাবা, তুই ভালোবাসিস বাবাকে, তাহলে কেন তোর মাকে প্রশ্রয় দিচ্ছিস? তোমার মনে হয় না যে তোমার নিজের কোনো যোগ্যতা নেই? সেদিন তুমি তো চংকে আমার কাছে পাঠিয়েছিলে যাতে তুমি বাড়িতে যেতে পারো। তুমি আসলে চংকে ব্যবহার করছো। জুনজে চং এর রুমে এসে মিউজিকটা বন্ধ করে বলে, আচ্ছা আমায় বলো তো তুমি কি এমন ভাবছো? ও জুনজে, তুমি আমায় মিথ্যে বলেছো। জলপরি সেহুয়া আর দামরিয়ং একসাথে বুড়ো হয়নি। সেদিন আমি বাড়ি ফেরার পথে মা দেয়ং এর সাথে আমার দেখা হয়েছিল। সে আমায় মেরে ফেলতে চেয়েছিল। তার স্মৃতি মুছে দিতে গিয়ে আমি সবটা দেখে নিয়েছি। সেই জন্মে আমার জন্য তোমাকে মরতে হয়েছিল। আর তুমি বলেছিলে সবকিছুর পুনরাবৃত্তি ঘটবে। আর যদি আমার জন্য কোনো বিপদ হয়, আমার এখানে আসাটাই আসলে উচিত হয়নি। আচ্ছা তুমি কি আফসোস করছো? না, তাহলে আমারও কোনো আফসোস নেই। তাই কোনো কিছুর পুনরাবৃত্তি হবে না। যতই বিপদ আসুক না কেন আমরা দুজন একসাথে ঠিক সামলে নেব। সিয়া মাতাল অবস্থায় তেহিকে কল করে কাঁদতে থাকে। তেহি তাকে নিতে এসে দেখে সিয়া কান্না করে ব্রেকআপ সং গাইছে। এবার সে তার কোলে মাথা রেখে কাঁদতে শুরু করে। তেহি সিয়াকে শান্ত করে। রাতে কিছু একটার আওয়াজ শুনে মিস্টার হিউয়ের ঘুম ভেঙে যায়। শোনা যায় কান জি হিয়ন বলছে তুমি বেসমেন্টেই থাকবে, সেখানে কেউ যায় না। এখন তুমি হিউয়ের ম্যানেজার, সবসময় তার উপর নজর রাখবে। ডিটেকটিভ তার পার্টনারকে নিয়ে হিউয়ের বাসার সামনে আসে। সেদিন জুনজে সেই ফুলগুলোর রুমে একটা ডিভাইস রেখে এসেছে।
তাদের বলতে থাকা সমস্ত কথা পুলিশ ডিভাইসটির মাধ্যমে শুনতে পাচ্ছে। ফিরে যাওয়ার সময় মিস্টার হিউয়ের পা ফসকে একটা আওয়াজ হয়। সিওহি চেক করতে চলে আসে ভেতরে কেউ আছে কিনা। হিউ সোফার পিছনে লুকোলেও তার প্রতিচ্ছবি সামনে থাকা গ্লাসে দেখা যাচ্ছিল। সিওহি তাকে দেখে নেয়। পুলিশ জঞ্জেদের বাড়িতে এসে সবকিছু বলে যা তারা শুনেছে, তবে তারা বুঝতে পারেনি সে কার সাথে কথা বলছিল। হুট করে চং বলে ওঠে, ওটা মা দিয়ং ছিল, এখন সে সব ভুলে গেছে। এটা শুনে সবাই অবাক হলেও জঞ্জে কথাটা কাটিয়ে নেয়। মিস্টার হিউ ফোনের সুইচ অফ করে ফোনটা খাটের তলায় লুকিয়ে রাখে। সিওহি মেডিসিন নিয়ে রুমে আসে। সে তার ফোনের বিষয়ে জানতে চাইলে হিউ বলে, আমি ঠিক জানি না ফোনটা কোথায়, সুইচ অফ থাকায় কলেও পাওয়া যায় না। সিওহি বলে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি ওষুধটা ঠিক মতো খেয়ে নিও। আগের বারের মতো এবারও ওষুধটা ফেলে শুধু পানি খায়, তবে এই পানির স্বাদ তার কাছে অদ্ভুত লাগে। আগের বার ওষুধ ফেলে দেওয়ায় সিওহি চালাকি করে এবার পুরো পয়জনটা পানিতে মিশিয়ে দিয়েছে। সিওহি চিহিউনকে কল করে তারা একসাথে ড্রিঙ্ক করার প্ল্যান করে। চিহিউন তার মায়ের এই মিষ্টি কথায় সন্দেহের ঘ্রাণ খুঁজে পায়। সে তার মাকে মানা করে দেয়, ড্রাইভারকে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে যেতে বলে। পানিতে অতিরিক্ত পয়জন মেশানোর ফলে মিস্টার হিউয়ের বুকে যন্ত্রণা করে। জুনজে ড্রয়িং রুমে বসে ডিটেকটিভদের সাথে কথা বলছিল। কলে না পেয়ে হিউ তাকে একটা মেসেজ ড্রপ করে। মা দিয়ং এই ভায়োলেট কালারের ফুলগুলো সরিয়ে ফেলছে। এমন সময় চি হিয়ন আসে। তোমার এখানে আসা একদম উচিত হয়নি। জুনজে তার রুমে আসতেই ফোনে তার বাবার ভয়েস মেসেজটি শুনতে পায়। তার বাবা বলছে, জুনজে আমায় ক্ষমা করে দিও, সারাটা জীবন আমি তোমায় আমার থেকে দূরে রেখেছি, তোমার মাকে আর তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি সত্যি অনেক বড় পাপ করেছি, অনেক বড় অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো আমি তোমায় অনেক ভালোবাসি। এসব শুনতে শুনতে জুনজে চলে আসে। এখানে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। কয়েকজন মিলে একটা লাশ বাসা থেকে বের করছে। লাশের ওপর থেকে কাপড় সরাতেই সে তার বাবাকে দেখতে পায়। এসবে জুনজের ওপর যেন এক টুকরো আকাশ ভেঙে পড়ে। জুনজে পাগলের মতো হাউমাউ করে কাঁদতে শুরু করে, চিৎকার করে বলতে থাকে, বাবা আমায় ছেড়ে যেও না, আমি ঠিক সময় আসতে পারিনি, আমি তোমায় বাঁচাতে পারিনি, আমায় ছেড়ে যেও না বাবা, আমি তোমায় অনেক ভালোবাসি বাবা, আমায় ছেড়ে যেও না। জিহিয়ন তার বাবার রুমে আসতেই কথার আওয়াজ শুনতে পায়। সে আলতো হাতে দরজা খোলে। হিউ বলছে, জুনজে বাবা আমি তোমায় খুব ভালোবাসি, আমি তোমাদেরকে ছেড়ে অনেক বড় ভুল করেছি। এসব শুনে জিহিয়ন খুব কষ্ট পায়। হঠাৎই কথা বন্ধ হয়ে যায়। কাছে এসে দেখতে পায় তার বাবার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। সে ভয়ে আঁতকে ওঠে। গ্লাসের রসালো পানি দেখে বুঝে যায় এটা নিশ্চয়ই তার মায়ের কাজ। তাই সে দ্রুত গ্লাসটাকে ওয়াশ করে রেখে দেয়, যাতে পুলিশ কোনোভাবে এটা শনাক্ত করতে না পারে। অ্যাম্বুলেন্সকে কল করলে পুরো টিম সহ পুলিশ এখানে আসে। জিহিয়নকে বলে, আপনার মা কোথায়? কিছুক্ষণ আগেই মা বাইরে গিয়েছে, এখন কল করে তাকে এসব বললে শরীর খারাপ করবে, সে স্ট্রোকও করতে পারে। লাশ নিয়ে যাওয়ার সময় এক মারাত্মক অভিনয়ে চিহিয়ন কাঁদতে শুরু করে। বাহিরে জুনজে পাগলের মতো কাঁদছে। পুলিশ চিহিয়নের সাথে ফিউনারেলের ব্যাপারে কথা বলতে আসলে জুনজে এসে তাকে এক পাঞ্চ করে বলে, তোর জন্য আজ আমার বাবার এই অবস্থা, তুই মেরে ফেলেছিস আমার বাবাকে। ইচ্ছে মতো মারতে থাকে। পুলিশ তাকে আটকে বলে, কে তুমি? আমি মিস্টার হিউয়ের ছেলে। চিহিয়ন বলে, হ্যাঁ এটা আমার ছোট ভাই। এই কে তোর ভাই? হ্যাঁ কিসের ভাই? তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, তুই আর তোর মা মিলে আমার বাবাকে মেরেছিস, এবার তোদেরকে আমি নিজের হাতে মারবো। পুলিশ জুনজেকে অ্যারেস্ট করেই ফেলবে এমন সময় হং চলে আসে। আইডি দেখিয়ে পরিস্থিতি সামাল দেয়। জুনজে শান্ত হও, কেউ পার পাবে না, আমরা দুজন মিলে ঠিক খুঁজে বের করব কার জন্য তোমার বাবার মৃত্যু হয়েছে। বাড়িতে নামদো চংকে বলে, আচ্ছা তুমি কিভাবে জানো মা দিয়ং এর সমস্ত স্মৃতি মুছে গেছে? এমন তো নয়, এই কাজটা তুমি নিজে করেছো, দেখাও তো তোমার সেই স্পেশাল পাওয়ার। তুমি আসলে কে চং? আমি তোমার বন্ধু। তুমি কি জানো আমি বন্ধুর পিঠেও ছুরি চালাতে জানি? এমন সময় তেইহি এসে বলে, কি সমস্যা তোমাদের? ফোন উঠাচ্ছ না কেন? চলো আমার সাথে। তারা সবাই মিলে হসপিটালে আসে। জুনজি খুব কান্না করে বলে, চং আমার বাবার সাথে কাটানো সমস্ত স্মৃতি মুছে দাও, এগুলো আমায় খুব কষ্ট দিচ্ছে। যে মানুষগুলোকে আমরা ভালোবাসি তাদের কোনো স্মৃতি আমাদের ভোলা উচিত নয়। তাদের স্মৃতিগুলো আমাদেরকে যতই কষ্ট দেখ না কেন তবুও মনে রাখতে হবে। যদি আমি একটু আগে পৌঁছতে পারতাম, যদি ফোনটা আমার কাছেই থাকতো, তাহলে হয়তো
থাকতো, আজ আমার বাবা বেঁচে থাকতো, আমি তাকে কখনো এটাও বলতে পারলাম না যে আমি তাকে কতটা ভালোবাসি। সে আমার চোখে শুধু তার জন্য ঘৃণাই দেখেছে। আফসোস করো না, তোমার বাবা জানে তুমি তাকে কতটা ভালোবাসো। জুনজে শিমচংকে শক্ত করে জড়িয়ে ধরে। এবার শয়তানি ড্রামা পার্টি এখানে আসে। তারা এমন অ্যাক্টিং দেখায়, রুমের সামনে কাং জিহিয়ন তার জীবনের সেরা অ্যাক্টিংটা সে করে। ইস হানি, যদি আমি বাহিরে না যেতাম তাহলে তোমার এই হাল হতো না। কারোর বোঝার ক্ষমতা নেই সে অভিনয় করছে। হোয়াট এ অ্যাক্টিং আন্টি। এবার সে নোবেল পাওয়ার জন্য সেন্সলেস হওয়ার অ্যাক্টিং করে। জিহিয়ন তাকে ডক্টরের কাছে নিয়ে আসে। ডিটেকটিভ হং বলে, কি সাংঘাতিক মহিলা রে বাবা, আমার নিজেরই তো তাকে দেখে ঘৃণা লাগছে। নামদো বলে, এর তো অ্যাক্ট্রেস হওয়া উচিত ছিল, এখানে কি করছে? হসপিটালের বেডে বসে শয়তানি মহিলা উকিলকে কল করে বলে, আমি কিছুক্ষণের মধ্যেই মিস্টার হিউয়ের ডেথ সার্টিফিকেট পাঠাচ্ছি, সমস্ত সম্পত্তি দ্রুত আমার আর জিহিয়নের নামে ট্রান্সফার করো। উকিল তাকে জানায় এসব করতে না হলেও 1 সপ্তাহ সময় লাগবে। এমন সময় তার ছেলে এসে বলে, আমি জানি তুমি এসব কিছু করেছো মা, আমায় সত্যিটা বলো, একমাত্র আমি তোমার সাহায্য করতে পারি। হ্যাঁ, আমি হিউকে মেরেছি। হসপিটালে নামদো কোথাও একটা যাচ্ছিল, পিছন থেকে জিহিয়ন বলে, সালাম মিস্টার জো নামদো। এই নামে ডাকতে শুনে নামদো পুরো চমকে ওঠে। গ্রামের প্রধান সিয়ংগে তার নতুন সৈনিক হিসেবে নামদোকে নিযুক্ত করেছে। আর অতীতে নামদোর নাম ছিল পার্ক মো। জিহিয়নকে দেখিয়ে বলে, এটা আমার ছেলে, তুমি সবসময় ওর খেয়াল রাখবে। জিহিয়ন নামদোর সাথে কথা বলে, আমি তোদের সমস্ত ধান্দাবাজি সম্পর্কে জানি, তাই আমি চাইলেই তোদেরকে জেলে পাঠাতে পারি। দেখো ভাই, আমার সব থেকে বেশি পছন্দ টাকা, আমি টাকাকেই ভালোবাসি। এতদিন আমি জুনজের সাথে ছিলাম কারণ ও আমার কাছে একটা হীরের টুকরোর মতো, কিন্তু এখন চং এর জন্য সব ছেড়ে ভালো হয়ে গেছে। আর এখন আমি এটাও জানতে পেরেছি সিইও মিস্টার হিউ সমস্ত সম্পত্তি তোমার নামে করে দিয়েছে। তো তুমি চাইলে আমি এখন তোমার সাথে কাজ করতে পারি। বলো কি করতে হবে? জুনজেকে মেরে ফেলতে হবে। হ্যাঁ, আমিও এটাই ভাবছি, কারণ আমারও একটা জিনিস পাওয়ার আছে। যতদিন এই জুনজে বেঁচে থাকবে আমি কখনোই তা আমার করে নিতে পারবো না। ডক্টর বলে, মিস্টার হিউ হার্ট অ্যাটাকে মারা গিয়েছে। জুনজে বলে, কোনো পয়জন জনিত কারণে এমনটা হয়নি তো? এমন কোনো পয়জন যেটা সহজে বোঝা যায় না, অনেক ন্যাচারাল, নিশ্চয়ই ময়না তদন্তে ধরা পড়বে। এসবে সিওহি ঘাবড়ে যায়, বলে, জুনজে ছেড়ে দাও না, তুমি তোমার মৃত বাবাকে এত কষ্ট কেন দিতে চাচ্ছ? আচ্ছা, কোথাও তুমি এসব কিছু সম্পত্তির জন্য করছো না তো? আচ্ছা বলো, কত টাকা চাই তোমার, আমি দেব, তবুও আমার মৃত স্বামীটাকে ছেড়ে দাও। আপনার ভয় হচ্ছে আমার বাবাকে মেরে ফেলার অপরাধে ধরা পড়ে যাবেন বলে? এসবে জিহিয়ন চেঁচিয়ে ওঠে, আমি মিস্টার হিউয়ের বড় ছেলে আর ও আমার ছোট ভাই। 10 বছর আগে ও বাড়ি ছেড়ে পালিয়েছে, এখন বাবা মারা গিয়েছে তাই এসেছে অধিকার ফলানোর জন্য। যেহেতু আমি আমার বাবার বড় ছেলে, তাই আমি চাই না আমার বাবার ময়নাতদন্ত হোক। এবার ফিউনারেল শুরু হয়। আজুম্মা, আন সবাই আসে। সিওহি বলে, তোমার সাহস হয় কি করে এখানে আসার? আমি আমার হাজবেন্ডের ফিউনারেলে এসেছি, তোমাকে কৈফিয়ত দিতে নয়। জুনজের মা প্রচুর কান্না করে, সে শোক প্রকাশ করে। ওয়াশরুমে আসলে পিছন পিছন সিওহি আসে। যেমন মা ঠিক তেমনি তার ছেলে। 10 বছর যাবৎ যেই ছেলে তার বাবার কোনো খোঁজ নেয়নি, আজ সে এমন প্রিটেন্ড করছে যেন সে দুনিয়ার সব থেকে ভালো ছেলে। তোমরা এমন হট্টগোল না করে যদি চুপচাপ থাকতে তাহলে অন্তত দয়া করে কিছু ভিক্ষা দিতাম, কিন্তু এবার 1 পয়সাও পাবে না। আজম্মা এক চর মেরে বলে, তুই আমায় ভিক্ষা দিবি? নিজেই তো ফকির সেজে আমার বাসায় এসেছিলি ভিক্ষা করতে, আর এখন মালিকের মতো আচরণ করছিস? তোর মতো নির্লজ্জ বেহায়া আমি জীবনে দুটো দেখিনি। এসবে সিওহি রেগে এক চর বসায়। চং তার হাতটা ধরে নেয়, এই মেয়ে, তুমি কে আমাদের মাঝখানে আসার? চং তাকে সাইডে নিয়ে এসে তার সমস্ত স্মৃতি দেখে ফেলে, কিভাবে সে মেডিসিন বদলে পয়জন খাইয়েছে, আর সেই ফুলগুলোর সাথে স্টেপ মাদার্স পয়জনের সমস্ত ইনগ্রিডিয়েন্টস বাসার বেসমেন্টে লুকিয়ে রেখেছে। তবে সিওহি কিছুই বুঝতে পারে না তার সাথে কি হলো। চং জুনজেকে সব কিছু বলে দেয়, আর তার কথা মতো তারা বেরিয়ে পড়ে। এবার তারা সেই সমস্ত প্রমাণ খুঁজে পায়। ডিটেকটিভ হং সিওহি অর্থাৎ কাং জিহিয়নকে অ্যারেস্ট করে। কাং জিহিয়ন সেই অতীতের মতো চিৎকার করতে থাকে। সিয়ার সাথে তেইহি দেখা হয়। সিয়া বলে, আমি সত্যিই বুঝতে পারছি না সব খারাপ কেন জুনজের সাথেই হচ্ছে। 2 দিন আগে ওর মাকে ফিরে পেল, আজ আবার বাবা মরে গেল। সিয়া দুঃখ প্রকাশ করে। তেইহি বলে, আজ তো তুমি তোমার গাড়ি নিয়ে আসোনি, চলো তোমায় বাড়ি পৌঁছে দেই। তারা একটা লোকাল বাসে ওঠে। মেয়েরা জোরে জোরে কথা বলায় সিয়া বিরক্তি ফিল করছে। তেইহি বুঝতে পেরে তার হেডফোনটা তার কানে লাগিয়ে দেয়, আর সে তার
তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। ও নিজেও জানে না ও কার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছে। ওর 7 কপালের ভাগ্য ও আমার মতো একজনকে পেয়েছে। একটু পর বলে, তেহি তো মেয়েদের থেকেও অনেক বেশি সুন্দর। ও কি সেটা জানে? বাড়ি ফিরে জুনজেকে সবকিছু বলে দেয়। জুনজে, আমি যখন মা দিয়ংয়ের স্মৃতি মুছে দিয়েছিলাম তখন আমি সবকিছু দেখেছি। আমাদেরকে মা দিয়ং মারেনি, তাহলে কে মেরেছিল? সিওহি তার উকিলের সাথে কথা বলে। উকিল বলে, যেহেতু এটা প্রমাণ মেলেনি, তারা হিউয়ের ডেড বডিতে কিছু খুঁজে পায়নি, তাই তারা চাইলেও আপনাকে 48 ঘন্টার উপর আটকে রাখতে পারবে না। আপনি শুধু আপনার মুখটা বন্ধ রাখবেন। জিজ্ঞাসাবাদের সময় সিওহি, আমার কিছু ভালো লাগছে না, মাথা ব্যথা করছে, এসব করে 48 ঘন্টা পার করে দেয়। পরদিন সকালে পুলিশ তাকে ছেড়ে দেয়। সে তার মাকে নিয়ে গাড়ি করে চলে যায়। জুনজে পার্কিং লটে তার গাড়ির কাছে আসতেই পিছন থেকে নামদো তার মাথায় আঘাত করে সেন্সলেস করে ফেলে। সিসিটিভিতে তেহি এসব দেখে অবাক হয়ে যায়। চংকে বলে, আর তারাও নামদোর গাড়ির পিছু করে। নামদো জুনজেকে নিয়ে একটা পুরনো ফ্যাক্টরিতে আসে। এখানে আসতেই জুনজে তাদের সবাইকে একত্রে দেখতে পায়। ভাই, তুই কি করছিস? তুই এই নিকৃষ্ট লোকগুলোর জন্য নিজের বন্ধুকে ধোকা দিচ্ছিস? এই কি বললি তুই? কে বন্ধু? তুই সেই বন্ধুর কথা বলছিস যে সামান্য একটা মেয়েকে পেয়ে নিজের বন্ধুকেই ভুলে গেছে? সে আজ আর আমার সাথে কাজ করতে চাচ্ছে না। সত্যি তো এটা তুই নিজে আমাকে ধোকা দিয়েছিস। আহ জান, আমারও তো ব্যাট চালাতে হবে না, আমার টাকা চাই, শুধু টাকা। এই দেখ, এটা তোর সুইসাইড নোট। এতে লেখা আছে, আমার বাবার মৃত্যু সহ্য করতে না পেরে আমি নিজে আত্মহত্যা করেছি। এই বলে নামদো জঞ্জের শরীরে একটা ইনজেকশন পুশ করে। এটা হচ্ছে স্টেপ মাদার পয়জন, যে বিষে তোর বাবা মারা গেছে। আগামী 30 মিনিটের মধ্যে তুইও মরবি। চিহিয়ন বলে, এই নোটে আরো লেখা আছে, যেহেতু আমার বাবা সমস্ত সম্পত্তি চিহিয়ন নামে করে দিয়েছে, তাই আমি আমার বাবাকে মেরে ফেলেছি আর সমস্ত ইনগ্রিডিয়েন্টস বাসার বেসমেন্টে লুকিয়ে রেখেছি। গল্পটা সুন্দর না? একদম। এবার পুরো কোরিয়া এটাকে বিশ্বাস করবে। তুমি নামদোকে নিয়ে বাহিরে যাও। জুনজের সাথে আমার কিছু বিশেষ কথা আছে। তুমি কি ভেবেছিলে জুনজে আমাকে অ্যারেস্ট করিয়ে তুমি বেঁচে যাবে? তোর বাবাকে তো মেরেছি, পুলিশ কিছুই করতে পারলো না, এবার তোকে মারবো। আচ্ছা, তুমি কেন আমার বাবাকে মেরেছো? আমি 17টা বছর তোর বাবার সাথে কাটিয়েছি, আর এখন যখন সম্পত্তির কথা উঠলো, সে সবকিছু তোর নামে করে দিতে চাইলো। তুই বল, এসব কি আর মেনে নেওয়া যায়? এর মানে তুমি তোমার আগের হাজবেন্ডদেরকেও এভাবেই মেরেছো? হ্যাঁ, ঠিক বলেছিস। এসব শুনে জুনজে জোরে জোরে হাসতে শুরু করে। কি হলো? মৃত্যুকে এতটা সামনে থেকে দেখে তোর হাসি পাচ্ছে? কার মৃত্যু? লুকিয়ে থাকা পুলিশের ফোর্স বেরিয়ে আসে। তোমার বলা প্রতিটা কথা মাইক্রোফোনে রেকর্ড হয়েছে। চাইলেও তোমায় আর কেউ বাঁচাতে পারবে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, সেদিন নামদো চিহিয়নের সাথে কথা বলে ভেতরে আসতেই জুনজে আর হংকে দেখতে পায়। তাদের কাছে এসে সে বলে, চিহিয়নের পক্ষ থেকে তোমাকে মেরে ফেলার অফার এসেছে। এবার তারা 3 জন মিলে প্ল্যান করে তাদের জালে তাদেরকেই ফাঁসিয়ে দেয়। সেই আঘাত করা থেকে শুরু করে সবকিছুই ছিল অভিনয়। এবার তারা বাহিরে আসতেই চিহিয়ন বুঝতে পারে নামদো তাকে ধোকা দিয়েছে। এতে সে ভীষণ রেগে যায়। তার মাকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। সে কৌশলে পুলিশের বন্দুকটা নিয়ে জুনজের দিকে তাক করে। এমন সময় চং মনে মনে বলে, চিহিয়ন। সেটা চিহিয়ন ছিল জুনজে। সাথে সাথে চিহিয়ন জুনজেকে শুট করে। চং দৌড়ে তার সামনে এসে দাঁড়ায়। বুলেটটা এসে চংয়ের শরীরে লাগে। পুলিশ চিহিয়নকে অ্যারেস্ট করে ফেলে। তারা চংকে নিয়ে দ্রুত হসপিটালে আসে। জুনজে চংকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। সাউথ কোরিয়ার সব থেকে ধনী পরিবারে এসব কিছু ঘটতে চলেছে। পুরো শহরের মানুষ মিডিয়ার মাধ্যমে এসব কিছু জানতে পারে। টিভিতে আনদের ফ্যামিলি এসব দেখে চংয়ের জন্য চিন্তিত হয়ে পড়ে। এই নিউজগুলো মা দিয়ংও দেখতে পায়।
চিহিয়ন এক বাহানা করে ওয়াশরুমে আসে। স্টেপ মাদার পয়জনের একটা শিশি সে নিজের কাছেও রেখে দিয়েছে। সে ভাবতে থাকে তার পুরো জীবনটাই শেষ হয়ে গেল। এসব ভেবে শিশিতে থাকা পুরোটা পয়জন সে খেয়ে ফেলে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হলে হুট করেই বুকে যন্ত্রণা হতে শুরু করে। পাশের রুমে তার মাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। হংয়ের পার্টনার এসে বিষয়টা তাকে বলে। এসবে সিওহি দিশেহারা হয়ে পড়ে। চিহিয়নের কাছে আসলে সে শুনতে পায় বলছে, এই পৃথিবীতে তোমার সন্তান হয়ে জন্মানোটাই ছিল আমার সব থেকে বড় অভিশাপ। চিহিয়ন মারা যায়। এদিকে চং এর অপারেশন চলছিল। তারা সবাই চং এর জন্য চিন্তিত। অপারেশন শেষে ডক্টর তাকে নর্মাল বেডে ট্রান্সফার করে। ডক্টর বলে, একটা চমৎকার হয়ে গেল। আমার জীবনে আমি এমন কেস কখনো দেখিনি। বুলেটটা অনেক ক্রিটিক্যাল পয়েন্টে ছিল, প্রচুর রক্ত বেরিয়েছে। পৃথিবীতে সত্যিই ও বিশেষ কেউ। খোদা হয়তো এই মেয়েটার ভাগ্য নিজের হাতে লিখেছিল। সিয়াও আজ ঘুমের ঘরে স্বপ্ন দেখে সিয়ার বিয়ে হচ্ছিল। তার হাজবেন্ড প্রথম রাতেই তাকে ছেড়ে চলে যায়। ধরতে পারলেন তো, আগের জন্মের এই সিয়াই ছিল সেই মেয়েটা যার সাথে দামরিয়ং এর বিয়ে হচ্ছিল। মজার মজার টুইস্ট বের হচ্ছে ভাই। জুনজে তার মাকে নিয়ে চংকে দেখতে আসে। কিছুদিন আগেই মেয়েটা কত ভালো ছিল। সে আমার কাছে গল্প শুনতে চেয়েছিল। আমি তাকে ছোট জলপুরির গল্প শুনিয়েছিলাম। তার মা তাকে কিছু খাবার দেয় ড্রাইভার নামের ওয়াইফকে দিয়ে আসার জন্য। ড্রাইভার নাম আবারও অতীতের কিছু ভিশন দেখতে পায়। ডকুমেন্টস গুলো নিয়ে লুকিয়ে গেলেও একজন তাকে দেখে ফেলে। বলে, তুমি ভয় পেও না, আমি পার্ক মো, আমি তোমার সাহায্য করব। এসব দেখে তার জ্ঞান ফিরে আসে। চোখ খুলেই নামদোকে দেখে পার্ক মো বলে ডাকে। এসবে নামদো হেসে বলে, আমি পার্ক মো না, আমার নাম मेरा नाम नमदू है। আর জুনজেকে দেখে বলে দামরিয়ং। স্বাভাবিক হয়ে বলে, জুনজে আমি অনেক বড় একটা স্বপ্ন দেখেছি। দুইজন্মেই আমার বন্ধু হয়ে থাকার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। তারা হসপিটালে ফিরে এসে চং এর জ্ঞান ফিরে আসার অপেক্ষা করছে। নামদো বলে, জুনজে আমি জানি চং একটা জলপুরি। জুনজে অবাক হয়, কি হলো, ভয় লাগছে আমি আবার কোনো খারাপ কিছু না করে ফেলি? হ্যাঁ, তা তো অবশ্যই লাগছে। চং সত্যি একটা ভালো মেয়ে যে আমার জুনজের জন্য নিজের জীবনও দিতে পারে। আর এমন একটা মানুষের সাথে আমি কিভাবে খারাপ করি? আর তাছাড়া চং আমায় বলেছে আমি ওর বন্ধু। চং এর জ্ঞান ফিরে আসে। এতে তারা দুজনই বেশ খুশি হয়। জুনজে তো খুশিতে পুরো কেঁদে দেয়। छोड़ूंगी नहीं मैं तुम्हें, बर्बाद कर दूंगी, याद रखना। এদিকে মাদিয়ং কিছুই মনে করতে পারছে না। সে তার ফোন চেক করতেই সাইকিয়াট্রিস্টের নাম্বার পায়। তার সাথে কথা বলে সে দেখা করতে চায় আর এই খবরটা ডক্টর জুনজেকে বলে দেয়। মাদিয়ং বলে, আমার কিছুই মনে নেই, আমার খুবই অস্বস্তি লাগছে, মনে হচ্ছে আমি যেন কোনো একটা সাজা ভোগ করছি। ডক্টর তাকে হিপনোটাইজ করে। এবার সে অতীতের সবটা দেখতে পায়। গ্রামের প্রধান আর তার স্ত্রী গ্রাম ছেড়ে পালিয়ে যাচ্ছিল। এমন সময় তাদেরকে পাকড়াও করে দামরিয়ং এর সেবক বন্ধু আর পার্ক মো। পার্ক মো, তুমি এটা কিভাবে করতে পারো? আমি তোমাকে সৈনিক বানিয়েছি, এখন তুমি আমাকে বন্দি করছো। আপনার মনে আছে আপনি একজনকে মেরে ফেলেছিলেন টানা 20 দিন, যার লাশটা নদীর ধারে পড়েছিল? আমি তার ছেলে পার্ক মো। আমি এখানে এসেছি আমার বদলা নিতে। এই বলে তরোয়ালের এক ঘাতে প্রধানকে মেরে ফেলে। দামরিয়ং এর সেবক বন্ধু তার লোকেদেরকে আদেশ করে সিউংয়ের স্ত্রীকে বিষ খাইয়ে মেরে ফেলতে। আর এটা সেই বিষ যে বিষ কাং জি হিয়ন অর্থাৎ সিওহি মিস্টার হিউকে দিত। এসব দেখে শয়তান কালো বেটা বলে, বুড়ো, তুমি আমার এই জন্ম আর আগের জন্মের সব কিছু জানো, তাই আমার আগে তোমায় শেষ করতে হইব। এই বইলা সে তার গলা টিপ্পা ধরে। এমন সময় জুনজে চলে আসে। এবার তাকে পুলিশ অ্যারেস্ট করে নেয়। চলে যাওয়ার সময় মাদিয়ং নামদোর দিকে ভয়ঙ্কর ভাবে তাকায়। এসবে নামদো ভয় পেয়ে যায়, বলে, এই বেটা আমায় এমন করে দেখছে কেন? আমি তো এই বেটারের প্রথম দেখতেছি আজকে। মানুষটা কি পাগল ডাগল নাকি? সিয়া চংকে দেখতে হসপিটালে আসে। হসপিটাল থেকে ফেরার পথে তেইহির সাথে তার দেখা হয়। বলে, চলো তোমায় বাড়ি অব্দি ছেড়ে দেই। আকাশ থেকে স্নোফল পড়তে শুরু করে। এই সুন্দর মুহূর্তটার একটা ছবি তুলে রাখতে চায়। সিয়া মোবাইলটা কেড়ে নিয়ে বলে, দাও আমি ছবি তুলছি। লুকিয়ে লুকিয়ে তুমি আমার কটা ছবি তুলেছো দেখি তো। গ্যালারি ভর্তি শুধু চং এর ছবি দেখতে পায়। এসবে সিয়া কষ্ট পেয়ে চলে যায়। পিছু পিছু কেউ আসছে বুঝতে পেরে বলে, তেইহি একদম আমার পিছু করবে না, চলে যাও এখান থেকে। পিছন ফিরতেই
দেখে অন্য একটা ছেলে খারাপ উদ্দেশ্য নিয়ে তার পিছু করছে। তেহি এসে তার ছাতা দিয়ে তাকে মেরে তাড়িয়ে দেয়। এসবে সিয়া ভীষণ ভয় পায়। তেহি তাকে বুকে জড়িয়ে নেয় আর ছোট করে ঠোঁটে একটা চুমু করে। এবার তাদের ভালোবাসাও শুরু হয়। চং বাড়ি ফিরে আসে, বুকে গুলি লাগায় সে অনেক দুর্বল হয়ে পড়েছে। জঞ্জে বলে, আচ্ছা চং, আমি তোমার রুমে উপরে চলে আসি। চং তাকে মানা করে। আসলে চং চায় না সে তার দুর্বলতা সম্পর্কে জানুক। জঞ্জের মা তার সমস্ত জিনিসপত্র নিয়ে তার ছেলের বাড়িতে একবারে চলে আসে। তাকে ছাড়তে আনও এসেছে, তবে সে তাকে বাড়ির ভেতরে ইনভাইট করে না। এবার আন বাড়ি ফিরে এলে তার হাজবেন্ড বলে, এই দেখো, এই জুতোগুলো তো আমাদের আজম্মার। তারা জুতো ফেরত দিতে আবারও জঞ্জের বাড়ি আসে। এবারও সে তাদের ভেতরে ইনভাইট করে না। এবার তারা একটা কৌশল খাটিয়ে বলে, আসলে আমার হাজবেন্ড এক গ্লাস পানি খেতে চায়। এবার সে তাদেরকে আর মানা করতে পারে না। তবে ভেতরে এসে আন বলে, আজম্মা, তোমার ছেলে আর তার গার্লফ্রেন্ড কি বাসায় আছে? হ্যাঁ, ওরা উপরে আছে, তুমি দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। সবাই নিচে আসতেই আন তাদেরকে চিনতে পারে। জঞ্জে তো ভয় পেয়ে যায়, তার মায়ের সামনে না এবার সবকিছু খোলাসা হয়ে যায়। চং বলে, আপনাদের সাথে আমার একটু কথা আছে, ভেতরে আসুন। চং তাদের স্মৃতি মুছে দেয়, যার ফলে পূর্বের সিইও ক্যারেক্টারগুলোর ঘটনা তাদের আর মনে থাকে না। আর জঞ্জের মাও কিছুই জানতে পারে না। এসব নিয়ে অনেক মজা করে। নান্দো বলে, কি সাংঘাতিক চং, তোমার যেমন বুদ্ধি তেমনই বিশেষত্ব। এবার আমি বুঝতে পেরেছি তুমি আসলে আমাদের স্মৃতি মুছে দিয়েছিলে। এই জন্যই তো আমি সেই সুইমিং পুলের কথা, তোমায় জলপরি হতে দেখেছিলাম, সেসব কিছু, জঞ্জি স্পেনের কথা, কোনো কিছুই আমরা মনে করতে পারিনি। আচ্ছা, একটা কাজ করি, চলো আমরা বিজনেস স্টার্ট করি। আমি বিজনেস করলে ব্যস্ত হয়ে পড়বো, জঞ্জিকে সময় দিতে পারবো না। এসব শুনে জঞ্জির মনে তো লাড্ডু ফোটে। চং, একটা কথা বলি, শোনো, তোমার সাথে যদি জঞ্জির কখনো সত্যি সত্যি ব্রেকআপ হয়ে যায়, তাহলে তুমি আমাকে ভুলে যেও না, কেমন? দেখো, আমি কিন্তু তোমায় ভীষণ পছন্দ করি। এই বলে সে তাকে জড়িয়েই ধরবে। জঞ্জে জেলাস হয়ে বলে, খবরদার নামদো, চং এর কাছে আসার চেষ্টাও করো না। হাসাহাসির মাঝেই হুট করেই চং এর বুকে ব্যথা শুরু হয়। দুজনেই অবাক হয়। কি হয়েছে, তোমার ব্যথা করছে? না, আমি ঠিক আছি। তবে জঞ্জে বুঝতে পারে চং তার থেকে কিছু একটা লুকোচ্ছে। পরদিন সকালে চং বলে, কি ব্যাপার, বাড়ি এরকম ফাঁকা কেন? সবাই কোথায়? কেউ বাড়িতে নেই। আজ শুধু আমি আর তুমি এই বাড়িতে থাকবো। আমি সবাইকে বাইরে পাঠিয়েছি। আজকে আমরা একসাথে সময় কাটাবো। রাতে সুন্দর করে তৈরি হবে। রাতে তারা দুজন একসাথে ডিনার করে। জঞ্জে বলে, আমি জানি চং, তোমার বুকে ব্যথা হচ্ছে, তুমি আর আগের মতো নেই। আর এসব কিছু আমার জন্যই হয়েছে। যদি তোমার এত বড় একটা আঘাত না লাগতো, এসবের জন্য আমি দায়ী। চং, বিশ্বাস করো, আমি তোমায় অনেক ভালোবাসি। তাই তুমি চাইলে সমুদ্রে চলে যেতে পারো, আমি তোমায় আটকাবো না। আর আমার ভালোবাসাও কখনো হারিয়ে যাবে না। তুমি আমার উপর আস্থা রাখতে পারো। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো। যদি আমি কোনোদিন না ফিরি, তাহলে আমি পরের জন্মেও তোমার জন্য অপেক্ষা করব। তুমি কেন আমার জন্য নিজেকে কষ্ট দেবে? কারণ আমি তোমায় ভালোবাসি চং। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ, যাওয়ার আগে দয়া করে আমার স্মৃতিগুলো মুছে দিও না, যাতে অন্তত আমি এটা মনে রাখতে পারি আমি কে আর আমি কেন বেঁচে আছি। জঞ্জে, আমার সিদ্ধান্ত চূড়ান্ত। শিমচং জঞ্জের ঠোঁটে চুমু করে। রাতে ঠান্ডার ভিতর চং বাড়ি থেকে বের হয়। এমন সময় সবাই বাড়ি ফিরে আসে। নামদো বলে, কি ব্যাপার, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? আমরা তো বাইরে ছিলাম তোমাদের প্রাইভেসির জন্য। তোমরা নিশ্চয়ই আবারও ফাইট করেছো, তাই না? না না, ওরকম কিছু না নামদো, আমি কিছুক্ষণের জন্য বেরিয়েছি। সবকিছুর জন্য শুকরিয়া। এই বলে সে তাদের দিকে হাত বাড়ায়। এদিকে সিয়াদের ফ্যামিলি থেকে সিয়ার ভাবি, ভাই, এলিজাবেথ সহ সবাই বাড়ির বাইরে বের হয়। রাস্তায় আন চংকে দেখে বলে, আরে তুমি জুনজের গার্লফ্রেন্ড না? সিয়া বলে, ও শুধু জুনজের গার্লফ্রেন্ডই নয়, একজনের একতরফা ভালোবাসাও। আমি দেখেছি চং, তেহির ফোনে শুধু তোমারই ছবি। সে তোমাকে পাগলের মতো পছন্দ করে। তুমি কি সেগুলো ডিলিট করেছো? হ্যাঁ, অবশ্যই। খুব ভালো কাজ করেছো সিয়া। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, সবকিছুর জন্য শুকরিয়া। এই বলে সে তাদের দিকেও হাত বাড়িয়ে দেয়। ভোর হতে না হতেই আমাদের মেধাবী ইউনা তার ক্লাস লেকচার অ্যাটেন্ড করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। মাঝপথে চং এর সাথে তারও দেখা হয়। এবার চং তাকে দোকানে নিয়ে আসে, তারা দুধ কলা খায়। একই কথা বলে ইউনার সাথেও হাত মিলিয়ে চলে যাওয়ার সময় পিছন থেকে ইউনা বলে, তুমি কোথায় যাচ্ছ অন্নি? আরে, তুমি এখনো আমায় চিনতে পারছো? তোমায় না চেনার কি আছে? তুমি সত্যি অদ্ভুত। তুমি আবার আমার মনের কথাও শুনতে পাও। আমি তোমার স্মৃতি মুছে দিলাম, তবুও তুমি আমায় চিনতে পারছো।
আমরা বুঝতে পারলাম এতক্ষণ হাত মিলিয়ে শিমচং সবার স্মৃতি মুছে দিয়েছে। জানো উন্নি, আমি না একটা স্বপ্ন দেখেছি যেখানে তুমি একটা জলপরী ছিলে, আমিও একটা ছোট জলপরী ছিলাম, কিন্তু আমি স্থলে থাকতাম। আমার বাবা একজন জেলে ছিল আর আমার মা একটা জলপরী ছিল। আমি স্থলে থেকে জেলে আঙ্কেলদের আবহাওয়া বিষয়ক খবর দিতাম। এর মানে জুনজের মায়ের বলা গল্পটা সত্যি ছিল। শিমচং সমুদ্রের তীরে এসে দাঁড়ায়, মনে মনে বলে, প্রিয় সিওল শহর, এবার তোমায় ছাড়তে হবে। স্থলভূমিতে আমি আমার ভালোবাসার একমাত্র সাক্ষী। এই স্মৃতি আমি সারা জীবন মনে রাখবো। জুনজের দেয়া পিঙ্ক কালারের সূচ সমুদ্রের পাড়ে রেখে জলপরি সমুদ্রে ঝাঁপ দেয়। এই সুন্দর অপার সমুদ্রের গভীরে চলে যায়। সকালে এক অদ্ভুত অনুভূতির সাথে জুনজের ঘুম ভাঙে। টেবিলে একটা গোলাপি মুক্তো দেখতে পায়। আমরা তো জানি এই মুক্তো তখনই আসে যখন জলপরীর চোখ থেকে খুশির অশ্রু ঝরে। তবে সে কিছুই মনে করতে পারে না, কারণ কাল রাতে চং তাকে চুমু করে তার সমস্ত স্মৃতি মুছে দিয়েছে। জুনজে তার বন্ধুদেরকে নিয়ে তার মায়ের সাথে এই বাড়িতেই থাকে। এই সকালের নাস্তা করার সময় নামদো বলে, একটা জিনিস খুব অদ্ভুত লাগে জানো তো, এই যে চেয়ারটা দেখছো না, এই চেয়ারটা হয়তো কোনো বিশেষ মানুষের জন্য রাখা। আমরা সব সময় এই চেয়ারটা ফাঁকা রেখেই বসি। জুনজে একদম ফর্মাল ভাবে একটা প্রসিকিউটর অফিসে আসে। এই 3 বছরে সে ল কমপ্লিট করেছে, ইন্টার্নশিপ করতে এসেছে। তার স্যার বলে, জুনজে তুমি লাঞ্চ করে এসো। এক এক করে কেন, আমরা চাইলে একসাথেই তো যেতে পারি। তাহলে শোনো, 3 বছর আগে আমরা সবাই একসাথে খাবার খেতে গিয়েছিলাম। 3 জন লোক লিফট সার্ভিসিং করার বাহানায় অফিসে ঢুকে আমার চেয়ারে বসে একজন প্রসিকিউটর সেজে আমার এক ক্লায়েন্টকেই ধোকা দিয়েছে। এরপর থেকেই আমরা আর কখনো একসাথে খাবার খেতে যাই না। তার মনে পড়ে তারা 3 ভদ্রলোক মিলেই এই সুন্দর কাজটা করেছিল। কিভাবে সম্ভব? এত বাজে মানুষও এই শহরে আছে। চিন্তা করবেন না, আমি প্রসিকিউটর হয়ে দেখবেন তাদের ঠিক খুঁজে বের করব। অফিস ছুটি হতেই জুনজে দেখে তার বন্ধু ডিটেকটিভ হং দেখা করতে এসেছে। তারা দুজন মিলে খাবার খেতে চলে আসে। এত বছর পর তুমি আমার সাথে দেখা করতে এলে, এখন তোমার আমার কথা মনে পড়েছে? সত্যি? আরে বাবা, বুঝতে হবে আমি পুলিশ মানুষ, আমি তো ওর চোরের সাথে কাঁধ মিলিয়ে চলতে পারি না। চোর? কে চোর? আমি এখন ভালো হয়ে গেছে। আচ্ছা বাদ দাও, আজকাল নামদো কি করছে বলো তো? এদিকে নামদো লেকচার দিচ্ছে। সে বড় বড় ব্যবসায়ীদেরকে এটা বোঝাচ্ছে যে আমরা কিভাবে ট্যাক্স কমাতে পারি, এতে আমাদের কি লাভ রয়েছে। নামদো কাজ শেষ করে দেখা করতে চলে আসে। তুমি আমায় বলো, লেকচারের নাম করে তুমি আবার তাদেরকে ঠকানোর ধান্দা করছো না তো? আরে তার কি আর কোনো সুযোগ রেখেছো তুমি? কিছু করলেই তো ধরে নিয়ে যাবে। এবার তারা তাদের বাড়ি এসে একসাথে ড্রিঙ্ক করে। হং বলে, ওরা দুজন না হয় শুধরে গেছে, তেহি তোমার কি অবস্থা? নামদো বলে, ও এখন হোয়াইট হ্যাকার। আচ্ছা অনেক রাত হলো, এবার আমি যাই। জুনজে হংয়ের গাল চেপে ধরে, না এখান থেকে কেউ যাবে না, তুমি এখানেই থাকবে। আরে এর আবার কি হলো? নামদো বলে, ও ড্রিঙ্ক করলেই বাচ্চা হয়ে যায়। তেহি মাতাল হয়ে নিজের ঘরের জিনিসপত্র চুরি করতে থাকে। আপনার ফোন কার? এই ছেলেটার চুরির অভ্যাসটা আর গেল না। হঠাৎ করেই জুনজে কাঁদতে শুরু করে। হং বলে, আল্লাহ আল্লাহ, এর আবার কি হলো? এখন আবার কাঁদছে কেন? ও তো সবসময় এগুলোই করে। প্রথমে ড্রিঙ্ক করে বাচ্চাদের মতো করবে, এরপর কাঁদতে শুরু করবে, বলবে আই মিস হার, তাকে এনে দাও। খোদাই জানে কোন মেয়ে ওর মন ভেঙেছে। ওর যে কি হয়েছে জানি না। প্রতিদিন সূর্য ওঠা দেখতে সমুদ্রের কাছে যাবে, সন্ধ্যায় আবার সূর্য ডোবা দেখতে। নিজেকে একটা ঘরে বন্দি করে ফেলবে, কান্নাকাটি করে, অদ্ভুত আচরণ করে, আল্লাহই ভালো জানে। এদিকে সমুদ্রের গভীরে জলপরি তার ভালোবাসার মানুষটির কথা ভেবে অঝরে কান্না করছে। সমুদ্রের পাড়ে এক ডেলিভারি ম্যান পার্সেল রেখে যায়। চং সমুদ্র থেকে উঠে এসে ড্রেসগুলো পরে সিওলের বাস দেখে উঠে শহরে চলে আসে। রাস্তার পাশে একটা মেয়ে অদ্ভুতভাবে মাছেদেরকে দেখছিল। চং কাছে এসে বলে, কোন সমুদ্র থেকে উঠে এসেছো? মেয়েটি অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানো? যা বলেছি তার উত্তর দাও। মেয়েটি বলে, জিজু আইল্যান্ড থেকে। তাকে সাথে নিয়ে খাবার খেতে ভেতরে আসে। মেয়েটি জন্তুদের মতো খাওয়া শুরু করলে চং তাকে চপস্টিক দিয়ে খাওয়া শেখায়। কেন এসেছো তুমি এখানে? আমি একজনকে ভালোবাসি, তার জন্য এসেছি। সেও কি তোমায় ভালোবাসে? না। তাহলে সমুদ্রে ফিরে যাও, তা না হলে তোমার হৃদয় শক্ত হয়ে তুমি মারা যাবে। চং তাকে সবটা বুঝিয়ে বলে, আচ্ছা তুমি কার জন্য এসেছো?
আমিও একটা পাগল ছেলের জন্য এসেছি, সে আমায় পাগলের মতো ভালোবাসে। আচ্ছা সে কি জানে তুমি এসেছো? চং হাঁটতে হাঁটতে জুনজের বাড়ি চলে আসে। কলিং বেল প্রেস করতেই নামদো বেরিয়ে আসে। চং এত বছর পর তাকে দেখে কিছুটা থমকে যায়। নামদো বলে, কি চাই আপনার? দুধ লাগবে? নিউজ পেপার লাগবে? আরে আপনি কি কথা বলতে পারেন না নাকি? কি চাই আপনার? চং বলে, জুনজে বাড়িতে আছে। ও আচ্ছা আচ্ছা, আমি এবার বুঝতে পেরেছি, তাহলে তুমি সেই মেয়েটা। আচ্ছা শোনো, যদি তোমাদের সমুদ্রের পাড়ে দেখা হয়ে থাকে, যদি তুমি তার প্রেমে পড়ে থাকো, তাহলে তোমায় বলছি তুমি একা নও। জুনজে সবার সাথে এরকমটা করে, কোনো লাভ হবে না, তুমি এবার যেতে পারো। জুনজের মা এসে বলে, জুনজের গেস্ট এসেছে তাই না? এরকম করছো কেন? ওকে ভেতরে আসতে দাও, ও তো জুনজের গেস্ট। ভেতরে এসে রুমগুলোকে প্রাণ ভরে দেখতে থাকে। এই ঘরে তার অনেক স্মৃতি রয়েছে। চং দেখে 3 বছরে কিছুই বদলায়নি। টেবিলের নিচ থেকে টিস্যু পেপার বের করে চোখ মুছে। এসবে তারা বেশ অবাক হয়। মেয়েটা কিভাবে জানে এখানে টিস্যু রাখা আছে? আচ্ছা আমি কি আপনাদের ওয়াশরুমটা ব্যবহার করতে পারি? ওয়াশরুমের পথ দেখিয়ে দিতে গেলে সে আগেই ওয়াশরুমে চলে যায়। আন্টি দেখেছেন, মেয়েটা এমন বিহেভ করছে যেন কোথায় কি আছে ওর সব জানা। আমরা বাড়ির বাইরে থাকা অবস্থায় জুনজে আবার এই মেয়েটাকে নিয়ে বাড়িতে আসেনি তো? জুনজেকে কল করে বলে, ভাই বাড়িতে একটা অদ্ভুত মেয়ে এসেছে, সে তোর মতোই পাগলামো করছে। আচ্ছা সত্যি করে একটা কথা বলতো, তুই আবার কোনো ঝামেলা টামেলা করিসনি তো? মেয়েটা তোর মতোই পাগল পাগল, লম্বা চুল, দেখতে খুব সুন্দর। এমন সময় বাড়িতে সিয়া আসে, বলে, নামদো ও কি বাড়িতে আছে? আজ আমি ওকে প্রপোজ করব। কি বলছো তুমি? ছেলেরা মেয়েদেরকে প্রপোজ করে, তুমি প্রপোজ করতে যাবে কেন? আরে কে বলেছে তোমায়? আজকাল মেয়েরাও প্রপোজ করে। এসব শুনে চং বলে, তুমি বিয়ে করতে যাচ্ছ? হ্যাঁ। কাকে? এই ঘরে যে ছেলে থাকে তাকে। এই ঘরে তো 3টা ছেলে থাকে, তুমি কাকে বিয়ে করছো? তুমি কিভাবে জানলে এই ঘরে 3টা ছেলে থাকে? জুনজে বলেছে তোমায়? সিয়া বলো আমায়, তুমি কাকে বিয়ে করছো? সিয়া অবাক হয়ে বলে, হায় হায়, তুমি আমার নাম জানলে কি করে? আমি তো তোমাকে চিনি না। তুমি আবার জুনজেকে বিয়ে করছো না তো? ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। এই মেয়ে শোনো, তুমি জুনজেকে পাওয়ার চেষ্টাও করো না, কোনো লাভ হবে না, বুঝলে? তার মনে একটা কাল্পনিক মেয়ে আছে যার সম্পর্কে সে নিজেও কিছু জানে না, আর তোমার তো প্রশ্নই ওঠে না। এমন সময় জুনজে চলে আসে। চং তাকে দেখতে পেয়ে ভীষণ খুশি হয়, কিন্তু প্রকাশ করে না। জুনজে বলে, কে তুমি? চং মনে মনে বলে, ও জুনজে, আমি সেই মেয়ে যাকে তুমি বলেছিলে জীবনের শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে যাবে। তুমি কি আমাকে চেনো? এই পৃথিবীতে একমাত্র তুমিই তো আছো যাকে আমি খুব ভালোভাবে চিনি। এই মেয়ে কথা বলছো না কেন? তুমি কি আমায় কিছু বলতে যাচ্ছ? ও জুনজে, আমি তোমায় ভালোবাসি। বুঝতে পেরেছি, তোমার কিছু বলার নেই তো, তাহলে তুমি যেতে পারো। জুনজে, তুমি আমার ভালোবাসা, আমি শুধু তোমায় দেখতে এসেছি জুনজে। সিয়া তাকে থাকতে বলে। জুনজে সিয়াকে উইশ করে চলে যায়। চং তার পিছু করে। বাইরে আসতেই তাকে আর দেখতে পায় না। এমন সময় স্নোফল শুরু হয়। রাস্তার ধারে চং বসে ভাবতে শুরু করে, তুমি আমাকে ছাড়াই ভালো আছো জুনজে। আমার এভাবে ফিরে আসাটা উচিত হয়নি। কেউ একজন তার উপর ছাতা ধরে। চোখ মেলতেই বলে, আবারও পালিয়ে যেতে চাও নাকি? চং তার দিকে হাত বাড়িয়ে দেয়। জুনজে তার হাতটা ধরে নেয়। তুমি কি ভেবেছিলে এত সহজে আমি তোমায় ভুলে যাব? বাড়িতে কথা বলছিলে না কেন? তুমি কি ভুলে গেছো আমি তোমার মনের কথা শুনতে পাই? তোমার আমাকে কিভাবে মনে আছে? আমার স্মৃতিগুলো মুছতে বারণ করেছিলাম। আমি জানতাম চং তুমি এমনটাই করবে। আমাদের সমস্ত স্মৃতি একটা ডায়েরিতে লিখে রেখেছিলাম। আমার যখনই মনে হতো আমি তোমায় ভুলে যাচ্ছি, ডায়েরিটা খুলে পড়তাম। আমি তো সমুদ্রের পাশে একটা বাড়িও কিনেছি। তুমি জানো চং, আজ বাড়ি ফেরার পথে নামদো যখন তোমার বর্ণনা দিচ্ছিল, আমি তখনই বুঝতে পেরেছিলাম এটা আর কেউ নয়, আমার বোকা জলপরি। আমি দৌড়ে ছুটে এসেছি। চং ভীষণ খুশি হয়। এবার তাদের বিয়ে হয়েছে। চং বলে, সরো এখান থেকে, দেখছো না আমি পড়ছি, সামনে আমার পরীক্ষা আছে, দুষ্টুমি করো না। জুনজে তাকে কোলে নিয়ে বেডে আসে, আমি তোমাকে পড়াচ্ছি। এবার তারা একসাথে অনেক দুষ্টু মিষ্টি একটা সময় কাটায়। জুনজে এভাবেই চংকে পড়াতে থাকে আর কি, প্রতিনিয়ত পড়াচ্ছে। ও মাই গড। চং তার ভিখারি বন্ধুটির সাথে দেখা করতে আসে। সে তাকে চিনতে না পারলে চং বলে, কেউ একজন বলেছিল ভালোবাসা 3 প্রকারের হয়, রোমান্টিক লাভ, হট লাভ, ডার্টি লাভ। এতটুকু বলতেই সে তাকে চিনতে পারে। কয়েক মাস পর জুনজে সিভিল সার্ভেন্টের একটা চাকরি পেয়ে যায়। সে তার অনুভূতি প্রকাশ করে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি চেয়েছিলাম একটা সাধারণ জীবন। এই খুশিতে চংকে নিয়ে ঘুরতে আসে। আর কত খাবে? সারাক্ষণ তো শুধু খেয়েই চলেছ, দেখছো না
আমি একা খাচ্ছি না, আমাদের শিমচং এখন প্রেগনেন্ট। তোমরা দুজন মিলে যদি এভাবে খেতে থাকো, দুদিন পর তো আমার তোমার সেই ভিখারি বন্ধুর সাথে গিয়ে ভিক্ষা করতে হবে। ও জঞ্জি, তুমি চিন্তা করো না, আমরা কষ্টের মুভি দেখে আমি কান্না করে প্রচুর মুক্ত পাবো, সেসব বেচে প্রচুর টাকা হবে, সেগুলো দিয়ে আরো মজা খাবো। তারা বাড়িতে বসে একসাথে টিভিতে মুভি দেখে। বিকেলে তারা সমুদ্রের পাড়ে এসে বসে। চং মনে মনে বলে, আমি শুধু এটাই চেয়েছিলাম, সমুদ্রের পাশে একটা ছোট্ট ঘরে আমার ভালোবাসার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে। জঞ্জি মনে মনে বলে, আমি জীবনে আমার প্রথম ভালোবাসাকে পেয়েছি, আজকের দিনটা হয়তো চলে যাবে। এই গল্প জানতে একদিন পুরো দুনিয়া ভিড় করবে। এ এক জলপরীর ভালোবাসা। साथिया